আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা লাইভে আছি। তো আজকে 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। এই দিবসকে উদযাপন উপলক্ষে গ্লোবাল আইটি পরিবার একটি লাইভ সেশনের আয়োজন করেছে। তো এই প্রোগ্রামে লাইভ সেশনটিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব আনারুল ইসলাম সরকার স্যার, মহাপরিচালক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো শুরুতেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই করোনা মহামারীতেও সৃষ্টিকর্তা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং সেই সাথে যাতে করে আমরা এই সংকট থেকে উত্তরণ পেতে পারি এজন্য সৃষ্টিকর্তার কাছে সর্বদাই প্রার্থনা করি। তো শুরুতেই যদি আমি আমাদের অতিরিক্ত সচিব স্যারের কাছে একটু যাই। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকজন অতিথি ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখি, এই প্রত্যাশাই করি সবসময়। তো আজকের এই বিশ্ব যুব দক্ষতা দিবসে ছোট্ট একটি লাইভ সেশনের আয়োজন করেছি, যেখানে আলোচনা হবে কিভাবে আমরা আমাদের এই যুব সমাজকে কাজে লাগাতে পারি, কিভাবে আমাদের এই দেশের যুব শক্তিকে, যুব সমাজকে কাজে লাগিয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা উত্থাপিত হবে, এবং শুধু সমস্যা উত্থাপন আমরা করব না, সেই সমস্যার সমাধানে আমরা কিভাবে কাজ করতে পারি সরকারিভাবে এবং প্রাইভেট যৌথভাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আলোচনাগুলো অবশ্যই কনস্ট্রাকটিভ হবে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যে যেখান থেকে আমাদের সাথে দেশে অথবা দেশের বাইরে যুক্ত হবেন, তাদের সবাইকে গ্লোবাল আইটি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ সেশনটি। এবং সেই সাথে বলবো, যারা অলরেডি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তারা আমাদের অতিথিবৃন্দকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন যুবদের দক্ষতা রিলেটেড, যুবদের সমস্যা রিলেটেড, মোরালিটি রিলেটেড। আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের অতিথিদ্বয় আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। এবং সেই সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনারা বেশি বেশি করে লাইভ সেশনটি শেয়ার করে দিন, যাতে করে অন্য যুব ভাই ও বোনেরা দেখতে পারেন। তো আমি সর্বপ্রথম আমাদের অতিরিক্ত সচিব জনাব আনোয়ারুল ইসলাম সরকার স্যারের কাছে যাব একটু। স্যার, আপনি জানেন বা আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, করোনার পরিস্থিতির কারণে সারা বিশ্বের অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে অন্যান্য সেক্টরের মতো আমাদের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে যারা উদ্যোক্তা রয়েছি আমরা, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত লকডাউনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। তো এই যুবরা, এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা যুব সমাজ মনে করি এবং বিশ্বাস করি। সেই ক্ষেত্রে যারা হতাশাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য সরকারের পক্ষ থেকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেটা কিভাবে বাস্তবায়িত হতে স্যার যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে গ্লোবাল আইটি পরিবারের আয়োজিত আজকের এই মত বিনিময় বা এক্সচেঞ্জ অফ ভিউজ, এই কথোপকথন অনুষ্ঠানে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া, হোস্ট হিসাবে আমার প্রিয় জাকারিয়া,
এবং দেশে বিদেশে যারা এটার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথম যেই প্রসঙ্গটি আসছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 যুবদের প্রতিনিধিত্ব করে, তাদের নিয়ে কাজ করে, তাদের কল্যাণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। আপনারা জানেন বা আমরা সবাই জানি, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বা এর পূর্বেও এই যুবকরাই এদেশকে 52-এর ভাষা আন্দোলন, অন্যান্য যে আন্দোলনগুলো, সেগুলোর ফলশ্রুতিতে আমরা 1971 সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশকে স্বাধীন বাংলাদেশে পরিণত করেছি এবং আমাদের জাতির পিতার স্বপ্ন যে এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। আজকে তার প্রতি শ্রদ্ধা রেখেই এবং তার পরিবারের অন্যান্য সদস্য যারা শহীদ হয়েছেন, জাতীয় 4 নেতা সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমার শহীদ মুক্তিযোদ্ধা প্লাস আমাদের মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি, আজকে এই বিশ্ব যুব দক্ষতা দিবস শ্রদ্ধা যাচ্ছি। প্রথমে যে কথাটি বলবো যে আজকের বিশ্বে কোভিড-19 নামক যেই সমস্যা, অর্থাৎ এটি মহামারী আকারে সারা বিশ্বে প্রতিটি দেশকে যেভাবে আক্রান্ত করেছে, এটি আসলে আমরা কোনোদিন কোনোভাবেই আমরা ভাবিনি বা কল্পনা করিনি। এতে করে আমাদের সারা বিশ্বে যে অর্থনৈতিক কি বলে যে বিপর্যয়ই বলবো আমি, সেটি থেকে আমাদের বাংলাদেশও কি বলে যে বিচ্ছিন্ন নয়। সেই দিক থেকে আমি মনে করি যে প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের চলমান যে পরিকল্পনাগুলো রয়েছে, উন্নয়ন প্রকল্প রয়েছে, বিভিন্ন যে কার্যক্রম রয়েছে, সবগুলোই কম বেশি বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও আমি মনে করি যে আমাদের যেই ডিজিটাল বাংলাদেশের যে কার্যক্রম, সেটির বদৌলতে আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। তো আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা আছে কিনা, বলতে দ্বিধা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কি বলে যে দূরদৃষ্টির পরিপ্রেক্ষিতে শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কৃষিভিত্তিক অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, আমাদের অ্যাগ্রোবেস্ট যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণকে কিভাবে আরও জোরদার করা যায়। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের মন্ত্রণালয় প্রশিক্ষণের এবং প্রশিক্ষণটি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে করা যায় সেই পদক্ষেপ নিচ্ছেন। সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা একটি প্রস্তাবনা পেয়েছি, সারা দেশে আমাদের যেই কি বলে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে, যুবকরা রয়েছে, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটি তালিকা আমরা ইতিমধ্যে গতকাল কি গত পরশুদিন আমরা মন্ত্রণালয়ে এসেছে। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে তারপরে আমরা জিও, এনজিও সব সেক্টরের লোকদের সাথে কথা বলে কি পরিকল্পনা নেওয়া যায় সেটি আমরা এটি আমাদের প্রক্রিয়ায় রয়েছে। তা আমরা সরকারের অংশ হিসাবে সরকার ক্ষতিগ্রস্তদের বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করছে, আমরাও করছি। আজকেও বিকেল 3টায় আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে ব্যাপক
কর্মসূচির বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালনায় একটি সভা হয়েছে। অনেক বিষয়, ঋণদান কর্মসূচি, তারপরে যুব সংগঠনকে সেন্সিটাইজ করা, তারপর আরও যে বিষয়গুলো আছে সেগুলোর মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। তা আপনারা অল্প কিছুদিনের ভিতরেই চূড়ান্ত ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ স্যারকে মতামত দেওয়ার জন্য। এবারে আমি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যারের কাছে জানতে চাবো, এই বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে যুব দক্ষতা আসলে কি, এই যুবদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রগুলো কি হতে পারে, বা কিভাবে আমরা হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার ইয়ং পিপল? স্যার। ধন্যবাদ গ্লোবাল আইটির কর্ণধার জনাব জাকারিয়া সাহেবকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম ডিজি মহোদয়কে। অ্যাকচুয়ালি আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন, আমাদের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন সবার উদ্দেশ্যে আমি যে বিষয়টি বলবো সেটা হলো যে যুব দক্ষতা, যেটাকে আমরা যে শব্দটি থেকে এখানে আমরা আসছি, যে ইয়থ স্কিলের প্রসঙ্গ যখন আসে তখন আমরা কিন্তু কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দিই। প্রথম যে বিষয়টি গুরুত্ব দিই সেটা হলো যে যুবকদেরকে কিভাবে দক্ষ করে তোলা যায়, যেই দক্ষতার উপর ভিত্তি করে তারা কর্মঠ হয়ে উঠতে পারে, তারা উপার্জন করতে পারে, তারা আয় করতে পারে, তারা সচ্ছলতার সাথে জীবন যাপন করতে পারে। অর্থাৎ সবকিছু মিলিয়ে তার এমন একটি কৌশল বা দক্ষতা তাকে শেখানো বা তাকে দক্ষ করে তোলা, যেটাকে সে ইউটিলাইজ করে অর্থনৈতিকভাবে সে লাভবান হতে পারে এবং সেই লাভবান হওয়ার মধ্য দিয়ে সামাজিকভাবে তার অর্থনৈতিক প্রতিষ্ঠাটি প্রতিষ্ঠিত হয়। আমি এখানে এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে গিয়ে আমার একটি বিষয় মনে হয়েছে যে যুব দক্ষতা মানে স্কিল, এই শব্দটির সাথে আমি একটু দ্বিমত করতে চাই। আশা করি সবাই যারা শুনছেন তারা এই বিষয়টি আমার সাথে যদি অনুধাবন করেন তাহলে স্পষ্ট হবেন। আমি বলতে চাই যে যুব দক্ষতা শুধুমাত্র আমাকে আপনি কম্পিউটার জ্ঞান দিয়েছেন, কম্পিউটারের বিভিন্ন ইন্টারনেট বা কম্পিউটারকে বিভিন্ন ভাবে, কম্পিউটারে আপনারা জানেন যে দুটো আসপেক্ট আছে, একটা হলো তার সফটওয়্যার সিস্টেম আর একটা হলো তার হার্ডওয়্যার সিস্টেম। কিভাবে হার্ডওয়্যার ডেভেলপ করা যায়, কিভাবে হার্ডওয়্যার গুলি ঠিকঠাক করা যায়, তার সাথে একটা দক্ষতা যুক্ত আছে। আরেকটা দক্ষতা হলো সফটওয়্যার, কিভাবে প্রোগ্রামিং করা যায়, কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা যায়, সেগুলিকে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করতে পারি। আমি ছোট্ট এই এক্সাম্পলটা দিয়ে বলতে চাচ্ছি যে আমার এত যে দক্ষতা, এই দক্ষতার চূড়ান্ত পর্বে গিয়ে আমি হয়তো আমার ব্যক্তিগত যে উন্নয়ন, আমার ব্যক্তিগত যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেটি আমি করতে পারছি। এখানে আমি যুক্ত করতে চাই যে বিষয়টি, এতক্ষণ আলাপ প্রসঙ্গে আমি যে বিষয়টিকে যুক্ত করতে চাই সেটা হলো যে সমস্ত দক্ষতা ছাপিয়ে যাবে, সমস্ত দক্ষতা ব্যর্থ হয়ে যাবে যদি আমার মূল্যবোধের যে উন্নয়ন, আমার মূল্যবোধের যে দক্ষতা বা আমার যে মরাল যে অ্যাপটিটিউড বা মরাল যে যেটাকে বলা হয় মরাল যে স্কিল, সেই মরাল স্কিল যদি আমার অর্জিত না হয়, তাহলে কিন্তু আমার সমস্ত দক্ষতা একেবারে যেটাকে বলা হয় নিঃশেষ হয়ে যাবে। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা তথ্য দিব আপনাদেরকে। আমেরিকা যখন তার খুব ক্রান্তিকালে, আজ থেকে 100 বছর আগে আমেরিকা যখন আস্তে আস্তে তার অবস্থায় আসছে, ঠিক সেই সময় একজন বড় মাপের শিক্ষাতাত্ত্বিক জন ডিউই, তার নাম আমরা শিক্ষা নিয়ে যারা কাজ করি, উন্নয়ন নিয়ে যারা কাজ করি, তার নামটা আমরা সবাই জানি, আমিও এখানে উল্লেখ করছি বিশেষ একটা কারণে। তিনি লক্ষ্য করলেন যে আমেরিকা উন্নত হচ্ছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জনগণ যেন পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আমার স্বার্থটাই বুঝছি, আমার স্বার্থের সাথে যে সমাজের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, আমার প্রতিবেশীর স্বার্থ যুক্ত আছে, এই বিষয়টিকে কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমেরিকান সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তখন এই ভদ্রলোক এসে বললেন যে না, শিক্ষা কাঠামোকে আপনারা যেভাবে বিন্যস্ত করছেন, এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা এগিয়ে যায় তাহলে আপনার জনগণ দক্ষ হবে ঠিকই, কিন্তু এই জনগণ জনগণের জন্য হবে না, এই জনগোষ্ঠী মানুষের জন্য হবে না, সমাজের জন্য হবে না।
তাহলে একটি সফল অর্থনীতি, একটি সফল রাষ্ট্র ব্যবস্থা, একটি সফল অর্থনৈতিক ব্যবস্থাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, জনগণের মধ্যে আরেকটি বিষয়ের দক্ষতা ঢুকাতে হবে, ইনসার্ট করতে হবে। সেটাকে তিনি বলেছেন ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা। যদি মূল্যবোধ না থাকে, আমি একজন খুব বড় মাপের ডাক্তার হলাম, চিকিৎসক হলাম, কিন্তু আমার মাঝে কমিটমেন্ট নেই, প্রতিশ্রুতি নেই, ভালোবাসা নেই, কম্প্যাশন নেই, আমি মানুষকে ভালোবাসি না, মানুষের প্রতি আমার শ্রদ্ধা নেই, তাহলে একটা সময় দেখা যাবে যে আমার এই দক্ষতা দিয়ে আমি শুধুমাত্র অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু সেই অর্থ উপার্জনের আমার দক্ষতা জনগণের কোনো কাজে আসবে না। এই জন্য আমি বলবো যে যুব দক্ষতা মানেই তাকে পরিপূর্ণ স্কিল করা না, তাকে পরিপূর্ণ স্কিল করতে হলে তাকে মূল্যবোধের শিক্ষায়ও দক্ষ করে তুলতে হবে। সুতরাং আপাতত আপনার প্রশ্ন উত্তরে আমি এটুকু বলতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অনেক চমৎকার ভাবে, অনেক ইনফরমেটিভ ভাবে আমাদেরকে বোঝানোর জন্য। ইনশাল্লাহ দর্শক যারা রয়েছেন তারাও বুঝতে পেরেছেন। তো এই প্রশ্নের সঙ্গেই যদি স্যার আরেকটা প্রশ্ন আপনাকে যদি আমি করতে যাই, যে বর্তমানে জনমিতির যে গবেষণা বা রিসার্চ অনুসারে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ বর্তমান সময়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবর্ণ সুযোগ অতিক্রম করছে বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের এই যুব সমাজকে কিভাবে আমরা সর্বাত্মকভাবে কাজে লাগাতে পারি, এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা সেই সমস্যা সমাধানের কোনো উপায় রয়েছে কিনা। তো তার আগেও স্যার আপনি যদি একটু ক্লিয়ার করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা অনেকেই বুঝতে পারি না বা অনেকে ক্লিয়ার না, যদি শর্টকাটে স্যার একটু যদি বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ডেমোগ্রাফি ডিভিডেন্ড, ডেমোগ্রাফি শব্দটা আমরা জানি যে জনমিতি বা জনসংখ্যা এইসবের সাথে যে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান চর্চা করা হয় সেটাকে ডেমোগ্রাফি হিসাবে আখ্যায়িত করা হয়। আর ডিভিডেন্ড শব্দটা আসছে সুবিধা বা সুযোগ, অপরচুনিটি, অ্যাডভান্টেজ ইত্যাদি শব্দ। এই দুটাকে একত্রিত করে একটা নতুন টার্ম আবিষ্কার করা হয়েছে। বিশেষ করে 80-র দশকে এই শব্দটি সারা পৃথিবীতে অসম্ভব সমৃদ্ধ এবং যেটাকে বলা হয় সমাদৃত একটি শব্দ হিসাবে, বিশেষ করে ডেমোগ্রাফার, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট সাইডে যারা কাজ করেন তাদের কাছে এটা খুব একটা জনপ্রিয় শব্দ। আমি তো ফিলসফির অধ্যাপক, ফিলসফির শিক্ষার্থী, সেই হিসাবে আমি মনে করি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শব্দটি একটা ব্যাপক মিনিং আছে। সেই ব্যাপক মিনিং এর প্রাথমিক ভিত্তিটা যদি আপনাদের বলি, সেটা হলো যে জনসংখ্যা, এই জনসংখ্যার সাথে কিন্তু যুক্ত আছে অনেকগুলি বিষয়। আমি যদি একে একে বলি, এই জনসংখ্যার সাথে প্রথম যুক্ততা হলো আমার খাদ্য, জনসংখ্যার সাথে দ্বিতীয় যুক্ততা হলো আমি যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশ, জনসংখ্যা এই ধারণার সাথে যুক্ত তৃতীয় বিষয়টি হলো জনস্বাস্থ্য, যেটাকে বলা হয় পাবলিক হেলথ। এই বিষয়গুলো আমি পরে নিয়ে আসবো। আপনি যে প্রশ্নটি করেছেন তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ধারণাটা বুঝতে হলে সেই আবার দক্ষতার শব্দে যেতে হবে। এখন প্রশ্ন হলো কার দক্ষতা? আমি নিশ্চয়ই 80 বছর বয়সী আমার যে দাদা, আমার যে বা চাচা বা আমার যে বড় ভাই, তার কাছে কিন্তু প্রত্যাশা করবো না তিনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করবেন, সেই কাজের ফলে তিনি অনেক কিছু উদ্ভাবন করবেন, অনেক কিছু আমাদের জন্য কন্ট্রিবিউশন করবেন, সেগুলি আমরা ভোগ করব বা তিনি নিজে ভোগ করবেন। এই প্রত্যাশা কিন্তু আমরা করি না। আমার প্রত্যাশা হলো সেই জনগোষ্ঠীর কাছে যে জনগোষ্ঠী সক্ষম, এই শব্দটি খুব ইম্পর্টেন্ট, সক্ষম জনগোষ্ঠী। তাহলে এই সক্ষম জনগোষ্ঠীকে সক্ষম কারা? যার কাজ করার সক্ষমতা আছে। আমরা কিন্তু সবাই জানি, এবং আমাদের যুব উন্নয়ন যে কাজকর্ম করছে তাদেরও সেখানে যুব উন্নয়ন নীতিমালা আছে। সেই নীতিমালা আপনারা যদি পাঠ করেন সেখানে কিন্তু একটা জায়গায় উল্লেখ আছে যে যুব দক্ষতা। তাহলে যুব সক্ষমতার সাথে কিন্তু যুব দক্ষতা যুক্ত। এটি অন্য প্রসঙ্গ। আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রসঙ্গে আসছি, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো যে বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর কাছ থেকে সুবিধা আদায় করে নেওয়া। তাহলে কোন জনগোষ্ঠী? সক্ষম জনগোষ্ঠী। তাহলে সক্ষম জনগোষ্ঠী কারা? এটা তাত্ত্বিকরা বলছে, বা যারা ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করেন, কাজকর্ম করেন, তারা বলছে যে বিশাল জনগোষ্ঠী হলো বা দক্ষ জনগোষ্ঠী হলো, এটার একটা হিসাব নিকাশ করেছেন তারা, যে 15 থেকে 60 বছর 59 বছর বয়স পর্যন্ত এই পরিধির বয়সের মধ্যে যারা আছে তারা হলো সক্ষম জনগোষ্ঠী। এই সক্ষম জনগোষ্ঠী হলো আপনার বা যেটাকে বলে সক্ষম ডেমোগ্রাফি। তাহলে ডিভিডেন্ডের ব্যাপারটা কি? যে এই সক্ষম জনগোষ্ঠী আপনার যখন একসাথে সফলভাবে কাজ করতে পারবে, সেই কাজের রেজাল্ট হিসেবে আমরা কিছু
সুবিধা পাবো, আমরা কিছু বেনিফিট পাবো, সেই বেনিফিটটা তারা যেমন পাবে সেই বেনিফিটটা ঠিক রাষ্ট্র পাবে। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হলো সক্ষম ও দক্ষ জনগোষ্ঠীর কাছ থেকে অর্জিত যে মুনাফাটা, অর্জিত যে বেনিফিটটা সেটা। কারণ অদক্ষ অসক্ষম জনগোষ্ঠী যারা, তারা কিন্তু আমাকে সেই বেনিফিটটা দিতে পারবে না, সেই অ্যাডভান্টেজটা দিতে পারবে না। এখন এই ইস্যুটি কিভাবে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইস্যুটি বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এই কারণে যে ডেমোগ্রাফাররা, ইকোনমিস্টরা, উন্নয়নবিদরা নানানভাবে গবেষণা করে দেখেছে যে আমাদের টোটাল যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী 60% হলো সক্ষম জনগোষ্ঠী। দক্ষ কিনা আমি সেই প্রসঙ্গে আসছি না, সক্ষম জনগোষ্ঠী। এবং তারা বলছেন যে সক্ষম জনগোষ্ঠীর যে হারটা, এই যে 60% জনগোষ্ঠীর যে বিশাল একটি জনগোষ্ঠী আমাদের সক্ষম জনগোষ্ঠী হিসেবে আমরা আখ্যায়িত করেছি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে 2007 সাল থেকে। এবং তারা বলছেন এই সক্ষম জনগোষ্ঠীর যে ধারাটা, এই ধারাটা 2041 সাল পর্যন্ত আপনার বহাল থাকবে। তাহলে এই সক্ষম জনগোষ্ঠী 2041 সাল পর্যন্ত যদি বহাল থাকে, তাহলে এই জনগোষ্ঠীকে যদি আমি সম্পদে পরিণত না করি, এই জনগোষ্ঠীকে যদি আমি সক্রিয় না করতে পারি, তাহলে কিন্তু তারা আমার ডিভিডেন্ড হবে না, তারা আমাকে সুবিধা দিতে পারবে না, তারা আমার রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগতে পারবে না। আপনাকে তথ্যের জন্য জানিয়ে রাখি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা, এই ডিভিডেন্ডের সুবিধাটি, ডেমোগ্রাফি থেকে সুবিধা নেওয়ার বিষয়টি অলরেডি ইতিমধ্যে সফল হয়েছে কিন্তু জাপান, সফল হয়েছে আপনার কোরিয়া, সফল হয়েছে কিন্তু আপনার সফলতার একটা চূড়ান্ত পর্বে কিন্তু যাচ্ছে আপনার ভিয়েতনাম। আপনি যদি ভিয়েতনামে যান, তাদের আজ থেকে 30 বছর আগে তার যে অর্থনৈতিক অবস্থা ছিল, তার মানুষের যে মানসিকতা ছিল, আজকের যে ভিয়েতনাম, সেটা থেকে কিন্তু তারা অনেক এগিয়ে আসছে। এবং সেটা স্টাডি করে আমাদের ইকোনমিস্ট যারা আছেন, উন্নয়নবিদ যারা আছেন, তারা বের করেছেন যে তারা তার ডেমোগ্রাফির সক্ষম যে অংশটি আছে, সেই সক্ষম অংশটিকে দক্ষ করে কাজে লাগিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, স্যারকে আমি আবারও আপনার কাছে স্যার, আমি আবারও আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ইনফরমেটিভ ভাবে অনেক ডিসক্রিপশন দিয়ে আপনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আশা করি দর্শকরা বুঝতে পেরেছে। তো আমরা এই প্রসঙ্গে আমি যদি আমাদের অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে আসি অথবা জানতে চাই, স্যার যে বিষয়টি বারবার উল্লেখ করার চেষ্টা করছেন, এটি খুবই ভ্যালুয়েবল একটি কমপ্লিমেন্ট, মানে উপাদান যেটা যে কোনো দেশের জন্য খুবই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ ও যোগ্য এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি। তো সেক্ষেত্রে আমাদের যে যুব সমাজ রয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্যারের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই যুব সমাজ কতটা প্রস্তুত আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে ইউটিলাইজ করার জন্য বা সেখানে পার্টিসিপেট করার জন্য। স্যার। ধন্যবাদ ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে। তিনি ফিলোসফির শিক্ষক হয়েও কি বলে যে বাণিজ্যের টার্মিনোলজি, অর্থনৈতিক টার্মিনোলজি, বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয় সুন্দরভাবে বলেছেন। তবে আমি সংক্ষেপে বলতে চাই, ডিভিডেন্ড শব্দটা এটা যে সাধারণ কমার্স ব্যাকগ্রাউন্ডে, বিশেষ করে কোম্পানিগুলোতে বছর শেষে যে শেয়ারের উপর যে মুনাফা দেওয়া হয় সেটাকে বলে ডিভিডেন্ড, অর্থাৎ লভ্যাংশ। এখন খুব সিম্পল ওয়েতে যদি আমি আপনার সামনে তুলে ধরি, ধরুন একটি পরিবারে 10 জন সদস্য রয়েছেন, সেই পরিবারটিতে কি বলে যে শিশু থাকতে পারে, কিশোর থাকতে পারে, যুবক থাকতে পারে, বয়স্ক লোক থাকতে পারে, অসুস্থ লোক থাকতে পারে। সেখানে যদি উপার্জনক্ষম, যেটি উনি বলেছেন যে সক্ষম, উপার্জনক্ষম সক্ষম যদি একজন লোক থাকে এবং সে যদি দক্ষ হয়, তাহলে সেই পরিবারটি চলার জন্য যে উপার্জন হবে
যদি 2 জন থাকে তাহলে দ্বিগুণ হবে ঐকিক নিয়মে, যদি 3 জন থাকে 3 গুণ হবে। 10 জনের ভিতরে যদি 1/3 আমার ধরেন 3 জন যদি উপার্জন করে এবং তারা যদি অপটিমাম লেভেলে যদি স্কিলনেস অ্যাকোয়ার করে, অর্থাৎ যদি স্কিলড হয়, তাহলে এই পরিবারটি চলা যত সহজ হবে। যদি একজন হয় তাহলে সেটি কঠিন হবে। তা আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের মর্টালিটি রেট তো বুঝতে পারছেন যে আমরা দীর্ঘায়ু হচ্ছি, আমরা কর্মক্ষম না হলেও আমরা দীর্ঘদিন দীর্ঘজীবী হচ্ছি। অ্যাকচুয়ালি একটা পর্যায়ে গিয়ে আমরা কর্মক্ষম থাকি না, দক্ষ হলেও কর্মক্ষমতা আমাদের থাকে না। যে সেই যে কাজ করার যে সক্ষমতাটা, এই সক্ষমতাটা হারিয়ে গেলে সেটি সেই পরিবারের জন্য, সেই দেশের জন্য মোটামুটি ভাবে বার্ডেনই বলা চলে। তা আমরা যে পজিশনে এখন রয়েছি, ধরেন আজকে যে যুবক 1/3 যে যুবক, তারা এক সময় দেখা যাবে আমাদের 18 থেকে 35 বছর বয়সকে আমরা যুবক বলে আমরা সংজ্ঞায়িত করেছি আমাদের নীতিমালা অনুযায়ী। যখন তারা কি বলে যে পর্যায়ক্রমে বৃদ্ধ বয়স্ক হয়ে যাবে, যুবক থাকবে না, আবার নিচের দিকে দেখা যাচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং বা বিভিন্ন পরিবার পরিকল্পনার কারণে আমাদের যে ইনপুট যুবক শ্রেণীতে যারা আসবে সেই সংখ্যাটা কিন্তু কমে আসছে, আবার ওইদিকে বৃদ্ধ বেড়ে যাচ্ছে। এক সময় দেখা যায়, আজকে বলছি আমরা 5.5 কোটির মতো আমাদের যুবক, এক সময় তো হয়তো হয়ে যাবে আমাদের 1 কোটি যুবক, বা বয়স্ক হয়ে যাবে কি বলে যে এখন যা আছে তার চেয়ে অনেক বেশি। তাহলে এই যে সক্ষম লোকের পক্ষে এই যে বয়স্ক যাদের কর্মক্ষমতা কম থাকবে তাদেরকে বোঝা হিসাবেই হয়ে যাওয়ার আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। সেই দিক থেকে একটা ক্যালকুলেশনে আসছে যে ওই যে অধ্যাপক সাহেব যেটি বললেন যে 2041 সালের পরে গিয়ে দেখা যাবে যে আমাদের সক্ষম যুবকের সংখ্যা কমে যাবে, অর্থাৎ জনমিতিক যেই লাভের যে সময়টা আমরা হারিয়ে ফেলব। তো সেটি একটি বিষয়। আর আপনার প্রশ্ন ছিল যে তাদেরকে কাজে লাগানোর জন্য, প্রশ্নটা কি আবার একটু বলবেন? এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগটা পেতে আমাদের সরকার কতটা প্রস্তুত, সেই সাথে আমাদের যুব সমাজ কতটা প্রস্তুত বা স্কিলড যে দে ক্যান প্রোভাইড সাম আপনারা সবাই জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় সৃষ্টি লগ্ন থেকেই এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই যুব শ্রেণীদেরকে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, এটি যেমন ওই যে ভ্যালুজের বিষয়টি আসছে, প্র্যাকটিসের বিষয়টি আসছে, এগুলো সহ মূল্যবোধ, তারপরে আপনার দক্ষতা উন্নয়ন, তারপরে আপনার গ্লোবাল আসপেক্টে, তারপরে আপনার সামনের যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, সেগুলোর কথা বিবেচনায় রেখে আপনারা জানেন যে আমাদের জেলা পর্যায়ে এবং ডিভিশনাল পর্যায়ে 71 প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আবাসিক এবং অনাবাসিক আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সময়ের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে এই নিডগুলো অ্যাসেস করে আপনি ভালোভাবে অবগত আছেন যে প্রায় 70টির মতো আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 80টির মতো ট্রেড রয়েছে। এই ট্রেডে সবগুলো ট্রেড আমরা একসাথে এখন চলছে না, কারণ অনেক ট্রেড রয়েছে যে ওগুলোর ডিমান্ড এখন নেই। মোটামুটিভাবে এই প্রশিক্ষণগুলো দিয়ে আসছে। প্রশিক্ষণের পাশাপাশি তারা যাতে প্রশিক্ষণ নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে পারে, সেজন্য আমরা ঋণের ব্যবস্থা রাখি। প্রায় প্রশিক্ষিত যুবকদের প্রায় 40% লোকদেরকে আমরা ঋণ দিতে পারি। এবং এই মুজিব বর্ষ উপলক্ষে আপনারা জানেন কর্মসংস্থান ব্যাংকও
একটা বিশাল অ্যামাউন্ট এই যুবকদের জন্য ঋণের ব্যবস্থা করেছে, এবং এটি বলতে গেলে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি রুটিন ওয়ার্ক, ঋণ দেওয়া আত্মকর্মী সৃষ্টির জন্য, আত্মকর্মসংস্থানের জন্য। সর্বশেষ যে বিষয়টি, আপনি হয়তো পরবর্তী সময়ে আসবেন, আমি একেবারেই শেষ করে দিচ্ছি। এই করোনা কোভিড-19 পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে গতানুগতিক যে প্রশিক্ষণগুলো, সেগুলো একটু বাধাগ্রস্ত হয়েছে, এটি বলার অবকাশ নেই। তো সেই ক্ষেত্রে আমরা ভার্চুয়াল প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করেছি ইতিমধ্যে। আপনারা অচিরেই দেখবেন যে আমরা ভার্চুয়াল প্রশিক্ষণের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তারপরে আপনি জানেন যে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যুবপাইকারি.com নামে একটা ওয়েবসাইট আমরা চালু করেছি, যেটি অত্যন্ত প্রশংসিত হয়েছে, যে বিভিন্ন এলাকার কৃষিপণ্য যাতে পচে না যায়, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে যাতে এটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যেতে পারে, এবং ফরিয়া ভিত্তিক যেই কি বলে যে আমাদের সাধারণ কৃষকদের বিড়ম্বনা, সেটি থেকে কিভাবে মুক্তি পায়, ভোক্তারা যেন ন্যায্য মূল্যে এবং কি বলে যে নির্ভেজাল কীটনাশক এগুলো মুক্ত পণ্য পেতে পারে, সেজন্য ফ্রেশ, সেই জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এইটি চালু করেছে। তারপরে আপনারা অচিরেই দেখবেন যুব ব্র্যান্ডিং বলতে আমরা চেইন শপ বলেন বা অন্যান্য বিষয় বলেন, যে যুব অর্থাৎ ইয়াংদের যারা প্রডিউসার, তাদের অনেকে অনেক ভালো ভালো প্রোডাক্ট প্রডিউস করে, বাট মার্কেটিংয়ের একটা সমস্যা থেকে যায়। তারা কম্পিটিশনে অনেক সময় অনেক কি বলে যে ব্যবসায়ীদের সাথে অনেক সময় তাদের একটু অসুবিধাই হয়। আর ব্যবসায়িক কি বলে যে ব্যবসার ক্ষেত্রে গুডউইল এবং চলমান একটা প্রোডাক্টের সাথে কম্পিটিশন করে অনেক সময় আমাদের ছোট মাঝারি উদ্যোক্তারা অনেক সময় সুবিধা করতে পারে না। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য আমরা যুব ব্র্যান্ডিং করার পরিকল্পনা নিয়েছি, এবং এতে দেখা যাবে যে আমাদের যুবকদের যে প্রোডাক্টগুলো আছে সেটি গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দিবে, এবং এটি হয়তো ভালো ফলদায়ক হবে। স্যারকে আমরা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে, আমরা বিশ্বাস করি যুব সমাজ এটি আমাদেরকে অনেকভাবে সহায়তা করবে, এবং আমাদের এই যুব সমাজ এই ওয়েবসাইটের মাধ্যমে তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে, এবং সেই ক্ষেত্রে দেশে অর্থনৈতিক যে গতি সেটা বৃদ্ধি পাবে আমি আশা করি এবং বিশ্বাস করি। তো এই পর্যায়ে স্যার আমি একটু ডক্টর আনোয়ারুল্লাহ স্যারের কাছে যাব। আনোয়ারুল্লাহ ভূঁইয়া, হ্যাঁ আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, সরি মিউট ছিল মাইক্রোফোনটি। তো আমি আমাদের অতিরিক্ত সচিব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের যুব সমাজকে অনেক বেশি মোটিভেটেড করবে, অনুপ্রাণিত করবে, যার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পারবো, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি প্রাইভেটলি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হব, এই বিশ্বাস করি এবং আশা করি। তো আমি আনোয়ারুল্লাহ স্যারের কাছে একটু যেতে যাচ্ছিলাম, আমরা খুব দ্রুতই শেষ করে দেব ইনশাআল্লাহ। তো খুবই স্পেসিফিকলি যদি প্রশ্ন করি স্যার আপনাকে, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যুব কর্মসংস্থান সৃষ্টির জন্য কতটুকু সহায়ক বলে আপনি মনে করেন? যদি মনে না করেন, তাহলে এই কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে সরকার এবং আমাদের যুব সমাজের কি ধরনের ভূমিকা থাকতে পারে বা হতে পারে স্যার? এটা খুব প্রশ্নটা, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার সাথে কিন্তু আমরা যারা সমাজ বা সামাজিক উন্নয়ন এসব নিয়ে কাজ করি, কথা বলি, চিন্তা করি, এটা খুব মামুলি একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর খুব ডিফিকাল্ট। এখানে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, অনেক বিষয় আছে, বলা মুশকিল। তবে আমি খুব থিওরিটিক যদি বলি আপনাকে, তাহলে আমি বলবো
যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার একটা বেসিক গলদ আছে। সেই গলদের জায়গাটা হলো যে আমি আমার টোটাল জনগোষ্ঠীকে কোথায় নিয়ে যাব তার কোনো পরিকল্পনা নাই আমার এখানে। তার একটা সুনির্দিষ্ট যে ম্যাপিংটা থাকা দরকার। ম্যাপিংটা হলো যে আপনি যে কোনো জায়গায় যখন একটা অচেনা জায়গায় যান তখন আপনার কাছে একটা ম্যাপ থাকতে হবে, একটা কি দিক নির্দেশনা থাকতে হবে, যে ম্যাপটা ধরে আপনি এই দিক থেকে এই দিকে যাবেন, সেই দিক থেকে সেই দিকে যাবেন। আমার কাছে মনে হয়েছে যে আমার গোটা শিক্ষা ব্যবস্থা, আমি কিন্তু আমার শিক্ষানীতি 2010 সালে যেটা প্রণয়ন হয়েছে, এটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমি জানি সেখানে কি কি আছে। আমি আমার সুযোগ হয়েছে যুব নীতিটি দেখার জন্য। আমি বলবো এখানে যুব মন্ত্রণালয়ে এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাকেও বলবো যে আমাদের যে যুব নীতিটি হয়েছে, আমার একটা কাজ করার সুবিধা হয়েছে, সুযোগ ছিল। সেই সুযোগের ফলে আমি এশিয়ার যে বিভিন্ন রাষ্ট্রগুলি আছে তাদের যে যুব নীতি হয়েছে, বাংলাদেশের যে যুব নীতি, তার একটা কম্পারেটিভ স্টাডিও করেছি। সেই কম্পারেটিভ স্টাডি করে কিন্তু আমরা একটা জিনিস পেয়েছি যে আমাদের যুব নীতিটা হলো একটা চমৎকার একটা যুব নীতি, একটা পারফেক্ট, যেখানে মোটামুটি যুবকদেরকে, যুবকের উন্নয়নকে, যুবককে বাংলাদেশের যে সমাজ সংস্কৃতি আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রেখে কিভাবে একটা চমৎকার যুব সমাজকে নিয়ন্ত্রণ করা যায়, তার উপর গভর্নেন্স করা যায়, এই সব কিছু বিষয় কিন্তু আমাদের যুব নীতিতে আছে। আমি পড়েই বলছি সেটা। কিন্তু সংকটটা হলো যেটা, আমাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটা হলো কিন্তু আপনার একটা প্যারামিটার। এই প্যারামিটারটা দুই ভাবে কাজ করে। সেটা হলো যে আমি কোন ইন্ডিকেটর গুলির উপর ভিত্তি করে সামনে আগাবো, তার নির্দেশনা সেখানে থাকতে হবে, তার পথ সেখানে থাকতে হবে। আমি যেটা বলেছি ম্যাপিং থাকতে হবে, একটা মানচিত্র থাকতে হবে। সেই মানচিত্রটা কিন্তু সেখানে নাই। না থাকার ফলে যেটা হয়েছে যে আমার যুব নীতি বলেন, আমার অন্য সব নীতি বলেন, স্বাস্থ্য নীতি বলেন, তা এই সবকিছুর সাথে যে ব্যালেন্স নাই, ইকুইলিব্রিয়াম নাই, ভারসাম্য নাই, ভারসাম্য না থাকার ফলে কিন্তু আমাদের গোটা পলিসিগুলি কিন্তু ব্যর্থতায় পরিণত হচ্ছে। আমি বলবো ব্যর্থতার একটা জায়গা যদি আমি আপনাকে দেখাই, যে আমি একটু আগে বলছি যে আমাদের কিন্তু অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নানান জায়গায় তৈরি করা হচ্ছে। আমাদের একটা গ্রস ধারণা আছে, একটা স্থূল ধারণা আছে যে যত বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো আমরা তত বেশি উন্নত হব। এই ধারণাটা যে ভুল, সেই ভুল কথাটা বলার জন্য কিন্তু আমার এত সব উপস্থাপনা। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি যেটা, যে আমার মাঝে যদি সততা না থাকে, আমার মাঝে যদি ন্যায় নিষ্ঠা না থাকে, আমার মাঝে যদি প্রতিশ্রুতি না থাকে, আমার মাঝে যদি প্রেম না থাকে, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি, আমার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রেম না থাকে। আজকে গত কয়েকদিনের মধ্যে আপনারা করোনা ভাইরাসের টেস্ট নিয়ে যে বিষয়গুলি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানছেন, সেখানে একজন ডাক্তার আছে, চিকিৎসক আছে। চিকিৎসা বিদ্যা কারা পড়তে যায় আমাদের এখানে, আমাদের বাংলাদেশে চিকিৎসা বিদ্যা পড়তে যায় অপেক্ষাকৃত যারা মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু চিকিৎসা বিদ্যা পড়তে যায়। তাহলে সে কি চিকিৎসা বিজ্ঞানে পাশ করে দক্ষ হয়নি? কিন্তু দক্ষ হয়ে কি করেছে সে? এই কি করেছে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমার যেতে হবে তার যে আমি বলবো যে তার যে ভ্যালু ওরিয়েন্টেশনের যে জায়গাটা, সেই ভ্যালু ওরিয়েন্টেশন যদি আপনি ঠিক না করতে পারেন, তার ম্যাপিং যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে এই জনগোষ্ঠীকে পরিপূর্ণভাবে দক্ষ করতে পারবেন না। আমি দক্ষ হলাম, আমার অর্থনৈতিক সমৃদ্ধি হবে, কিন্তু আমার এই সমৃদ্ধি, আমার এই দক্ষতা যদি আপনার কাজে না আসে, আমার প্রতিবেশীর কাজে না আসে, আমার সমাজের কাজে না আসে, এই দক্ষতা মিনিংলেস, এই অর্থহীন। সুতরাং সেই দক্ষতা চাই না যে দক্ষতা অর্থহীন, সেই দক্ষতা চাই না যে দক্ষতা আমাকে সামষ্টিকভাবে বিকশিত না করে। তাহলে সুতরাং বিকাশের ব্যাপারটা ভারসাম্যপূর্ণ হতে হবে। এই ভারসাম্যপূর্ণ বিকাশের জন্য একটা নীতিমালা, একটা শিক্ষানীতি থাকার প্রয়োজন ছিল, যেটা আমাদের শিক্ষানীতি। আমি বলবো যেটা, আমি একাডেমিক ক্রিটিক্স করব, আমি পলিটিক্যাল ক্রিটিক্স করব না। আমি যে একাডেমিক জায়গা থেকে একজন একাডেমিশিয়ান হিসেবে বলবো যে আমার শিক্ষানীতি সেই দায় অর্জন করতে, সেই দায় পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার দায়টি কিন্তু একটা সমন্বয়হীনতা তৈরি করেছে। সেই সমন্বয়হীনতার কারণে আমি আপনাকে বলবো যেটা, যে আমাদের মানে পথ খুব বন্ধুর, সেই বন্ধুর পথ পাড়ি দেওয়া একা যুব মন্ত্রণালয় বা একা অসম্ভব মেধাবী যুব কর্মকর্তার পক্ষে কখনোই সেটা সম্ভব হয়ে উঠবে না। এটা হলো আপনার প্রশ্নের আমার একটা অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো একই বিষয় সম্পর্কে যদি আমি সম্মানিত অতিরিক্ত সচিব মহোদয়কে বলতে যাই, আজকে প্রায় স্বাধীনতার 50 বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি।
এবং আমি নিজেও একজন যুবক। আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2011 সালে, ফার্স্ট ক্লাস সহ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। বাট আই ডিডন্ট গেট এনি গুড জব অর গভর্নমেন্ট জব। হয়তোবা আমি সেভাবে পড়াশোনা করি নাই, বাট বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বের হচ্ছে, তারা হয়তোবা পড়াশোনা করতেছে, বাট তারাও জব খুঁজে পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মাস্টার্স পাস করার পরে মিনিমাম 20 থেকে 25 বছর চলে যায় একটা ইয়াং ছেলে বা মেয়ের। তো সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের 3 মাসের অথবা 6 মাসের একটা ট্রেনিং নিয়ে কিভাবে আসলে ডেভেলপ করা যায়, সেটা কতটুকু সহায়ক হবে। এবং সেই সাথে স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমাদের শিক্ষা ব্যবস্থার কেন পরিবর্তন হচ্ছে না বলে আপনার কাছে কি মনে হয়, কি ধারণা স্যার, কেন আমরা চেঞ্জ করতে পারছি না? হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু চেঞ্জ আওয়ার এডুকেশনাল সিস্টেম? বিকজ আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থা যদি চেঞ্জ করা যায়, ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার এডুকেশনাল সিস্টেম, ইফ উই মেক ইট ভেরি প্রফেশনাল, জীবন দক্ষতা রিলেটেড, যে সফট স্কিল রিলেটেড, এবং সাথে যদি মোরালিটি দিয়ে দেই, যে রিলিজিয়াস ভ্যালুজ যদি আমি বলি বা মোরাল ভ্যালুজ যদি আমি বলি, এই বিষয়টা যদি আমরা বেসিক থেকেই দিতে পারি একটা ছেলে বা মেয়েকে, যাতে করে সে পড়াশোনা শেষ করে, গ্রাজুয়েশন শেষ করে কোনোভাবেই শুধুমাত্র গভর্নমেন্ট চাকরির আশা না করে, অথবা কিছু একটা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্যক্তি জীবনের পাশাপাশি। তো সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কেন হচ্ছে না? এবং শেখ হাসিনা নট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে বড় ধরনের কোনো ট্রেনিং, যেমন 1 ইয়ার 2 ইয়ার, এই ধরনের কোনো ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে কিনা স্যার? কোন ধরনের পরিকল্পনা রয়েছে কিনা স্যার আপনাদের কাছে? আমাদের শিক্ষাবিদ ডক্টর আনোয়ারুল্লাহ সাহেব আমাদের যুবনীতি সম্পর্কে বলেছেন। আমিও বিভিন্ন দেশে গিয়েছি এবং দেখেছি তাদের যুবনীতি। তা আমাদের দেশের যে যুবনীতিমালা যেটি বিদ্যমান, একটি কি বলে যে হোলিস্টিক অ্যাপ্রোচে এত সুন্দর একটি নীতিমালা যেটি খুব কম দেশেই আছে। দেরিতে হলেও একটি খুশির সংবাদ যে এই যুব নীতিমালা বাস্তবায়নের যে অ্যাকশন প্ল্যান আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এর নেতৃত্বে, সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা ওয়ার্কশপ, সেমিনার, তারপরে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় সভা করে আমরা সমস্ত মন্ত্রণালয়ের কার কি কাজ, কার কি ভূমিকা, সেটির উপর নির্ভর করে লিড মিনিস্ট্রি, কোলিড মিনিস্ট্রি এগুলো নির্ধারণ করতে পেরেছি। এটি কোভিড-19 এই কি বলে যে মহামারী শুরুর প্রাককালেই আমরা চূড়ান্তভাবে সেই কর্ম পরিকল্পনাটি চূড়ান্ত করতে পেরেছি। এটি আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশাল সাফল্য। কারণ হচ্ছে এই যুব নীতিমালা এত ব্যাপক এবং এটার পরিধি এত বিস্তৃত যে শুধু যুব ক্রীড়া মন্ত্রণালয় কি বলে যে সমস্ত নীতিমালার ভিতরে থেকে এই পেরিফেরি থেকে আমাদের বাংলাদেশে যত মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, কমিশন রয়েছে, সবারই কম বেশি এই বাস্তবায়নে এটি রুল রয়েছে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি শিক্ষার ক্ষেত্রে যদি আপনি যুবকদেরকে ভালো শিক্ষা দিতে চান, সেখানে লিডিং পার্ট নিতে হবে আমার শিক্ষা মন্ত্রণালয়কে। যদি আমি মাধ্যমিক পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে যদি এটার উন্নয়ন করতে চাই, তাহলে ইনপুট হিসাবে আমার প্রাথমিক শিক্ষাকে উন্নয়ন করতে হবে। আমি যদি শিক্ষা সেক্টরে যদি ভালো কোনো কিছু করতে চাই এবং যুবকদের সুগঠিত যুব শ্রেণী যদি করতে চাই, শক্তিশালী যুব শ্রেণী যদি করতে চাই, স্বাস্থ্যকে লিডিং পার্ট নিতে হবে। এরকম প্রতিটি সেক্টরে সেটি আমরা ডিফাইন করতে সক্ষম হচ্ছি। এবং আপনারা আরো জেনেন যে বাংলাদেশের যুব ইন্ডেক্স, ইয়থ ইন্ডেক্স বলতে যে জিনিসটি, এটি আমরা অচিরেই চূড়ান্ত পর্যায়ে আমরা ঘোষণা করব যে কি হলে পরে কতগুলো ইন্ডিকেটরের উপর আমরা মেজার করব যে হোয়াট ইজ দ্য পজিশন অফ আওয়ার ইয়ার।
মানে ওয়ার্ল্ড অ্যাসপেক্টে বা ওয়ার্ল্ড কনটেক্সটে আমাদের যুবকদের ইসেকে এর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ এগুলো সব কিছু মিলেই। তবে যে জিনিসটি আনোয়ারুল্লাহ সাহেব বলেছেন মূল্যবোধ, আসলে দেখেন এই বিষয়টি আসলে কোনো ব্যক্তি পর্যায়ে তো সম্ভব না, কোনো মন্ত্রণালয়ের এককভাবেও সম্ভব না। আজকে যদি আমরা চিন্তা করি, হোয়াট ইজ দ্য রোল মডেল অফ এ ইয়াথ, হোয়াট ইজ দ্য রোল মডেল অফ এ ম্যান, তাহলে মনস্তাত্ত্বিকরা একরকম বলবেন, সাইকোলজিস্টরা একরকম বলবেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আছি একরকম বলবো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে একরকম। কিন্তু একটা জায়গায় গিয়ে আপনাকে একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মে কিন্তু আসতে হবে। তাহলে আমার প্রশ্ন বলতে মানে আমি আমার নিজেকেই প্রশ্ন করি যে আমি যুবদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলে পরে আমি কি কোনোদিন এইভাবে চিন্তা করেছি কিনা যে হোয়াট উইল বি দি রোল মডেল অফ এ ইয়ার। তো সেটি নিয়েও আমরা এক পর্যায়ে দেখা যাবে যে একটা মডেল তৈরি করে আমরা চিন্তা করব যে আমার বাংলাদেশের একটা যুবক এরকম হবে, তার আচার আচরণ এরকম হবে, তার মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, তার কি বলে যে সামাজিক দায়িত্ববোধ, সচেতনতা, বেসিক এডুকেশন, এগুলো এক পর্যায়ে হয়তো বা আমরা রাষ্ট্রই এটার ব্যবস্থা করব। তো আর মূল্যবোধের যে বিষয়টি একটা পরিবার থেকেই শুরু করতে হবে, সেই সময়ে হয়তো বা সামনে আসছে যে সব আমরা খারাপ হয়ে গেছি তা না। এই যে দেখেন কোভিড-19 এত ইসের পরও সরকার কিন্তু সব রকম ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে, তারপরেও কিছু দুষ্ট, কিছু খারাপ জিনিস এসে যাচ্ছে। তো এখন কি বলে যে সৃষ্টি লগ্ন থেকে ভালো মন্দের একটা পাশাপাশি ছিল, মন্দকে দমন করা, মন্দকে ঘৃণা করা, এটি হইল ভালো যারা আছি আমরা, তারা এটি করলেই হয়তো এক সময় মন্দগুলো কারেকশন হবে। তো যাই হোক, তো এই যে সচেতনতা দেখেন, অনেকেই আমরা মাস্ক পরে বের হচ্ছি, আবার অনেকে হচ্ছি না, আবার অনেকে এটিকে কোনো কিছুই মনে করছি না। তো যাই হোক, এগুলো জন্যই যুব উন্নয়ন অধিদপ্তর সহ আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমাদের কারিকুলামে এই যে মূল্যবোধের বিষয়গুলো, এগুলো আরো জোরালো করার চেষ্টা করতেছি। মাদকের বিরুদ্ধে কথা বলছি আমরা, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কথা বলছি, তারপরে আপনার কি বলে যে শৃঙ্খলা সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আপনারাও আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন সময় আসেন, দেখেন, আপনারাও চমৎকার প্রশিক্ষণ দিয়ে থাকেন। যারা প্রশিক্ষণ পাচ্ছে সব কি আমাদের বৃথা যাচ্ছে? মোটেই না। আজকে ধরেন যদি কোনো প্রশিক্ষণ আপনারা না দিতেন এই ধরনের, বা এই ধরনের কথাবার্তা যদি না বলতেন, তাহলে চিন্তা করেন বিপর্যয় কোন পর্যায়ে যেত। তো আপনাদের মতো শিক্ষক, আপনাদের মতো উদ্যোক্তা, আপনাদের মতো যুবকরা আছেন বলেই এখনো কিন্তু আমরা অত খারাপ পর্যায়ে যাই নাই। ইনশাল্লাহ আমরা আশা করি যে জিইউ, এনজিও, সরকার এবং বিভিন্ন সংস্থা সহযোগিতায়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, এই যে মূল্যবোধের যে বিষয়টি আমি যেটি বললাম যে আমার যুবকের রোল মডেল কি হবে, এটি হয়তোবা আমরা স্ট্যান্ডার্ডাইজ করব এবং সারা দেশে হয়তোবা একটা কি বলে যে ভালো পরিবেশকে ফিরিয়ে আনতে পারবো, এটি আমরা আশা রাখি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো স্যারকে সেই সাথে আরেকটি বিষয় শেয়ার করব, যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। স্যার এবং আমাদের অতিথিদ্বয় অবশ্যই অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর যে বিষয়টি স্যারকে বলবো যে 5 কোটি যদি আমরা এভারেজ করি, more than 5 crore young people they are living in our country. This is a huge number for our country, and this is very important for our country. If we can utilize
these young people, then easily we can develop our country. সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বলি বা আরো যে সরকারের যে বড় বড় উদ্যোগগুলো রয়েছে সবগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এই যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে এই যুব সমাজকে, যুব ভাই বোনদেরকে সেবা দেওয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে আমি যতটুকু জানি প্রত্যেকটা উপজেলায় যদি জন করে থাকে, তো এভারেজে আমি ধরে নিলাম যে মোর দেন 4000 এমপ্লয়ি রয়েছে। আমি জানি না হিসেবে, আমি আইডিয়া করে নিচ্ছি আর কি, 4000 এমপ্লয়ি হতে পারে। এখান থেকে আবার অনেকে কর্মকর্তা রয়েছেন, মাঠে কাজ করে অনলি হয়তো বা 1500 জন এমপ্লয়ি। তো আমি স্যারকে একটি বিষয় বলবো, এই 1500 জন এমপ্লয়ি 5 কোটি যুব সমাজের জন্য কতটুকু যুক্তিযুক্ত অথবা কতটুকু সাপোর্ট দিতে পারবে বলে স্যার আপনার মনে হয়? এবং সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা যাতে করে এই যুব সমাজকে সেবা ভালোভাবে দেওয়ার জন্য, তাদের একটা বিজনেস শুরু করলে তাদের সেটা মনিটরিং করার জন্য, ফ্রাস্ট্রেট হয়ে গেলে কাউন্সিলিং করার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা স্যার? সুন্দর একটি প্রশ্নের জন্য। আপনারা জানেন এসডিজির যে গোলটি রয়েছে, তা আমরা আমাদের হিসাব অনুযায়ী যুব শ্রেণীর মধ্যে যদি ক্লাসিফিকেশন করি, তাহলে যদি আপনি টার্গেট গ্রুপ এইটা নেন, নিট যুবক, অর্থাৎ নট ইন এডুকেশন, নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন ট্রেনিং, তাহলে দেখা যায় যে 28% যুবক এই গ্রুপটার মধ্যে এসে যায়। আমি আবারও বলি, নিট ইয়াত, নট ইন এডুকেশন, সে কোনো শিক্ষার মধ্যে ইনভলভ নয়, নট ইন কি বলে যে এমপ্লয়মেন্ট, সে কোনো কাজ করে না, নট ইন ট্রেনিং, সে কোনো প্রশিক্ষণও নেয় না। তো এই গ্রুপটাকে যদি আমরা লিফট দিতে পারি, এই গ্রুপটাকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, তাহলে আমাদের বেকার থাকবে না, অর্থাৎ অকর্মণ্য কোনো যুবক থাকবে না। সেই হিসাবে আমাদের টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে এটাকে 3%-এ নামিয়ে আনা। এটি হচ্ছে 28%, টোটাল যুবকের মধ্যে 28%। এই নিট ইয়তদেরকে আমাদের 2030-এর মধ্যে টার্গেট হচ্ছে এটি 28 থেকে 3%-এ নামিয়ে আনা। একবারে জিরো করা সম্ভব না, কিছু কিছু থাকবেই। তো এটি হলো এসডিজি টার্গেট রিলেটেড বিষয়। আর যেই বিষয়টি আপনি বলছেন অর্থাৎ আমাদের জনবল বিষয়ে, আপনি জানেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বিশাল কি বলে জনবল, সেটি একবারে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের অফিস রয়েছে, একজন উপজেলা যুব উন্নয়ন অফিসার সহ সেখানে আমাদের স্টাফ রয়েছে। জেলা পর্যায়ে আমার যে ট্রেনিং সেন্টার রয়েছে, সেই ট্রেনিং সেন্টারগুলোতে অন এন অ্যাভারেজ আমাদের 25 জন জনবল রয়েছে শুধু ট্রেনিং সেন্টারে। আবার উপপরিচালকের কার্যালয়ে রয়েছে 15 থেকে 16 জন। তো সেই হিসাবে জনবল একবারে কম নয়। আমাদের যে প্রশিক্ষণ আমরা দেই, মূলত আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে কাজটি, সে হলো দক্ষ যুবক তৈরি করা। সেই দক্ষতা অর্জনের জন্য আমাদের মূল কাজ হলো ট্রেনিং, প্রশিক্ষিত করা, প্রশিক্ষিত করে মোটিভেট করা, তাদেরকে ঋণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন সময় মোটিভেশনাল প্রোগ্রামের মাধ্যমে যে আমি চাকরি করব, এই মাইন্ডসেট থেকে বের করে নিয়ে আসা, যে যাও তুমি চাকরি করার দরকার নাই, তুমি বরং এমন একটি কাজ করো যেটি করে চাকরি দিতে পারবা। তো আমাদের অনেক যুবক ভাইরা এরকম আমাদের প্রশিক্ষণ নিয়ে দেখা গেছে যে হাজার হাজার বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি সময়ের প্রয়োজনে হয়তোবা আমাদের আরো অ্যাডভান্স প্রশিক্ষণের জন্য হয়তোবা আরো ম্যান পাওয়ার লাগবে, কিন্তু এই মুহূর্তে
আমাদের যে জনবল আছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটি একবারে আমি কম মনে করি না। তারপরেও টাইম টু টাইম, ফেজ বাই ফেজ এগুলো বাড়ছে। আপনি জেনে আনন্দিত হবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নামে আমাদের যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এটি আইন হয়েছে। এটি ওই কোভিড-19 না হলে হয়তো বা এতদিনে আমরা ভিজিবল অনেক কিছুই দেখাতে পারতাম। সেটিও প্রস্তাবনা রয়েছে, বেশ জনবল এখানে সম্পৃক্ত করার, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার। এগুলো সরকারি নিয়ম নীতি অনুযায়ী হবে। তো এই প্রতিষ্ঠানটি হলে পরেও দেখবেন যে এই দেশে যুবকদের উন্নয়নের জন্য একটি মাইল ফলক হিসাবে, আবার কি বলে যে মানে সারা বিশ্বের প্রেক্ষিতে আমরা উন্নত বিশ্বের কনটেক্সটে আর কি আমরা উচ্চশিক্ষা প্রশিক্ষণ, বাস্তবধর্মী প্রশিক্ষণ, মূল্যবোধ ইত্যাদি বিষয় নিয়ে আমরা কাজ করতে পারব। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো এই পর্যায়ে আমি আমাদের একদম শেষ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই আমাদের ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যারের কাছে, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত থিঙ্কিং আমার, অ্যাজ এ ইয়াং পিপল, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এটা হচ্ছে স্যার আমি যেটা লক্ষ্য করছি আমার লাইফ থেকে, আমাদের দেশের যে আনপ্ল্যানেড যে একটা কালচার, বা কি বলা যায়, ডিসেন্ট্রালাইজেশন ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি এখানে, ডিসেন্ট্রালাইজেশন। সবকিছু বর্তমানে বা আমাদের দেশ স্বাধীনতার পর থেকেই দেখে আসতেছি আমরা, আমি যখন থেকে বুঝতে পারি যে সবকিছু যেমন একটা জায়গা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক একটা সবকিছু, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সরকারি বড় বড় অফিস গুলা বলেন, ইভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো খুবই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সবকিছু যখন এক জায়গায় হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। যেমন বর্তমানে করোনা পরিস্থিতিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পারি প্রায় মোর দেন 50,000 ফ্যামিলি তারা ঢাকা গ্রামে চলে গেছে, তারা কিন্তু সেখানে বেকার হয়ে যাচ্ছে, টোটালি বেকার, বা তারা কাজ করার জন্য কিন্তু ঢাকা শহরে সবাই চলে আসতেছে। তো এই যে ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়টা, বা আমাদের প্ল্যান করে যে কাজগুলো করতেছি না, মানে where is the problem or how can we solve this problem or how can we overcome kinds of problem, মানে প্ল্যান হইতে আমরা কেন করতে পারি না? তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের অথবা আমরা একটা পাবলিক আমরা কি করতে পারি, how can we solve this kinds of problem, স্যার? ধন্যবাদ। আমার একটু টেকনিক্যাল সমস্যা হবে এখন, সেটা হলো আপনার একটু এখানে সারাদিন পাওয়ার ছিল না থাকার কারণে আমার মোবাইল চার্জ দেওয়া হয় নাই। আমারও এখন আমার কম্পিউটার ঢুকতে হবে, সেই ক্ষেত্রে হয়তো শুধু শব্দ শুনতে হবে। এই জন্য একটা মিনিট যদি আমাকে সময় দেন তাহলে খুব খুব উপকৃত হবে। আমি কি কম্পিউটার সিস্টেমে যাব, যেখানে শুধু সরি চেষ্টা করছি, মোবাইল আর চার্জ আছে 2%, এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি যে আপনি যে প্রশ্নটি করেছেন এটা খুব সংক্ষেপে যদি আমি বলি যে এটা কিন্তু একেবারে সাদামাটা ভাবে আমরা সবাই বুঝি, এটা হলো রাষ্ট্রের একটা বড় পরিকল্পনার সাথে যুক্ত, যে রাষ্ট্র তার উন্নয়নকে কিভাবে করবে। যেমন আপনি কিন্তু এটা খুব অর্গানিক সিস্টেম দিয়ে বুঝে নিতে পারেন বিষয়টা। সেটা হলো যে আমার এই দেহটা, পাটা যদি কেটে যায় বা পায়ে যদি ইনফেকশন হয়, আমার সমস্ত শরীরে কিন্তু জ্বর আসবে। আবার আঙ্গুলের ছোট্ট একটা নখ, কখনো আমরা দেখবেন স্বাভাবিকভাবে নখ কাটতে গিয়ে ছোট্ট করে ওখানে যদি আঘাত হয়, নিউরো সিস্টেমে যদি আমরা আঘাত পাই, তাহলে কিন্তু দেখবেন যে শরীরে জ্বর আসে, ক্ষতি হয়, এই হয় সেই হয়। আমি এই অর্গানিক সিস্টেম দিয়ে উদাহরণটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হলো যে রাষ্ট্র তো হলো একটা অর্গানিক সিস্টেম। তাহলে যে অর্গানিক সিস্টেমের আমি শুধুমাত্র মাথাটা দেখছি, তার বডির যে অন্য পার্টস গুলি আছে, অর্গানস গুলি আছে, তার কোনো খোঁজ খবর নিলাম না। আমার যদি কিডনি একজন মানুষের যদি কিডনি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে তার হার্ট যত ভালো ফাংশন করুক, কিডনি হার্টের সমন্বয় না হলে কিন্তু তার বডিটা অসুস্থ হয়ে পড়বে।
এই মামুলি এক্সাম্পলটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে উন্নয়নের যে গতিধারা এইটাকে আরো একাডেমিক চর্চার জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের মাননীয় বিজ্ঞ কর্মকর্তা যারা আছেন, বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তারা অসম্ভব মেধাবী, তাদেরকে নানানভাবে প্রশিক্ষিত করা হয়। কিন্তু আমি মনে করি এই প্রশিক্ষণগুলি অর্থহীন হবে যদি আমাদের একাডেমিক নলেজকে তার সাথে সমন্বয় না করা হয়। একাডেমিক নলেজটা কি? আমরা যারা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করছি, তথ্য উপাত্ত নিচ্ছি, সেই তথ্য উপাত্তর আলোকে আমরা যে জ্ঞানগুলি দিচ্ছি বইয়ের পাতায়, জার্নালের পাতায়, সেগুলিকে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলি সেগুলি কাজে নিচ্ছে কিনা? আমার মনে হয় নিচ্ছে না। এই কথাটা বললাম আমি এই কারণে যে এই নলেজগুলি খুব জরুরি, যে আমার উন্নয়নের জন্য দরকারটা কি, প্রয়োজনটা কি। অবশ্যই আমরা বলবো ভীষণ প্রয়োজন, একটা পরিকল্পনা দরকার। তাহলে রাষ্ট্র স্বপ্ন নিচ্ছে, পরিকল্পনা নিচ্ছে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তার কিন্তু মাঠ পর্যায়ের তথ্য দরকার, উপাত্ত দরকার। সেই তথ্য উপাত্ত যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই যে আপনার স্টিয়ারিং ছাড়া গাড়ির যে অবস্থা হয়, আমাদের রাষ্ট্রের উন্নয়নের অবস্থা কিন্তু সেই জায়গায় যাবে। এই জন্য আমি একেবারে মোটা দাগে যে কথাটা বলবো, যে আপনার উনি যে কথাগুলি বলেছেন ডিজি মহোদয়, উনি ওনার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে, রাষ্ট্রের একেবারে উঁচু স্তরে তারা যে পরিকল্পনা গ্রহণ করে সেগুলি তিনি প্রত্যক্ষভাবে যুক্ত থাকার মধ্য থেকে যা বলেছেন, এর সাথে আমার দ্বিমত নেই। দ্বিমত একটা জায়গায়, সেই জায়গাটা হলো যে উন্নয়নকে যদি, উন্নয়ন বলতে যে কোনো ধরনের উন্নয়ন বলেন, আমার মানসিক উন্নয়ন এটা কিন্তু একটা উন্নয়ন, আমার অর্থনৈতিক উন্নয়ন তো আছেই, তার সাথে আমার স্বাস্থ্য, আমার সামগ্রিক যে উন্নয়ন, আমরা কিন্তু আমার স্বাস্থ্যকে বাদ দিলে আপনার যুবক, স্বাস্থ্যহীন যুবক, মানসিকভাবে বিকারগ্রস্ত যুবক, যে যুবক আপনার মাদকের সাথে যুক্ত আছে, সেই ধরনের যুবক দিয়ে আপনি কি করবেন? তারা তারা তো কোনো অর্থ দিবে না, তারা কোনো কাজে আসবে না। সুতরাং আপনার যে বিশাল জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীকে আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিতে চাচ্ছেন, সুবিধা নিতে চাচ্ছেন, লভ্যাংশ নিতে চাচ্ছেন, সেই জনগোষ্ঠীতে শুধুমাত্র ঢাকা শহরে থাকছে না, শুধুমাত্র এই মেট্রোপলিটন গুলিতে থাকছে না, তার যে জিওগ্রাফিক্যাল অ্যালোকেশন, ভৌগোলিক যে বন্টন, সেটাকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু একেবারে প্রান্তিক পেরিফেরাল এরিয়াগুলিতে যেতে হবে, প্রত্যন্ত এলাকায় যেতে হবে। সেই এলাকাগুলিতে কি আমার শিক্ষার উন্নয়ন, আমার স্বাস্থ্যের উন্নয়ন, আমার যে রাষ্ট্রের যে বিভিন্ন পরিকল্পনা, সেই পরিকল্পনার উন্নয়নগুলি পৌঁছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের একাডেমিশিয়ানদের সামনেও রাখতে হবে। আমরা যারা পরিকল্পনা তৈরি করছেন, আমাদের কর্তা ব্যক্তি যারা পরিকল্পনা আমাদের হাতে দিচ্ছেন, তাদেরকেও কিন্তু এটা ভাবনা রাখতে হবে। এই ভাবনা যদি রাখা যায়, তাহলে কিন্তু আপনার ড্রিমের সাথে রিয়ালিটির সমন্বয় করা যাবে। আমার ড্রিম আছে, অসম্ভব ড্রিম, 2041 সালের মধ্যে আমি আমার রাষ্ট্রকে এই জায়গায় নিয়ে যাব। এই ড্রিমের মাঝে কিন্তু আপনার কোনো অন্যায় নেই, পাপ নেই, কিন্তু এই ড্রিমটা তখনই পাপে পরিণত হবে যখন আমি আমার রিয়ালিটিকে বুঝবো না। কারণ পাপ পরিণত হবে এই কারণে, আমার ড্রিম শুধুমাত্র দুঃস্বপ্নই হবে, আমার এই ড্রিমটা শুধুমাত্র স্বপ্নই থাকবে। তাহলে স্বপ্নের সাথে রিয়াল কনটেক্সটে বা রিয়ালিটির সমন্বয় করতে হবে। এই সমন্বয়টা আমি যদি বলি, এখন সমন্বয়টা কোথাও হচ্ছে না বলে রিয়ালিটিতে আমি যে ফিচার পাচ্ছি, আমি যে সিনারিও পাচ্ছি, ড্রিমের সাথে কিন্তু সেই সিনারিও সমন্বয় করছে না। সেই সমন্বয়গুলিকে সমন্বিত করার জন্য এককভাবে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর যেমন পারবে না, শুধুমাত্র আমাদের কর্মকর্তারা, আমরা যাদেরকে রাষ্ট্রের পরিকল্পনা গ্রহণকারী যাদেরকে বলি, তারাও পারবে না। এর সাথে কিন্তু একাডেমিশিয়ানদের, গবেষকদের, জনগণকে নানানভাবে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করে, যাচাই বাছাই করে, যেটাকে আমরা বলি এরর এন্ড ট্রায়ালস, ভুল এবং সংশোধন, এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু এই আমাদের এই সমস্ত পরিকল্পনা ড্রিমেই থাকবে, স্বপ্নই থাকবে, স্বপ্ন আর রিয়েলিটিতে যাবে না। এই জন্য আমি আজকের এই আলোচনা থেকে ডিজি মহোদয়কেও যেটা বলবো, ডিজি মহোদয়ের মাধ্যমে আমাদের রাষ্ট্রকেও যেটা বলতে পারি, সেটা হলো ড্রিম আছে আমার, কোনো অসুবিধা নেই। সেই ড্রিমকে রিয়াল করতে হলে, রিয়ালিটিতে নিতে হলে, এই দুটা সংযোগ করতে হলে আরো অতিরিক্ত কিছু কাজের দরকার আছে। আমি যেটা লক্ষ্য করেছি, এই কাজগুলি এখন আমাদের এখানে হচ্ছে না। না হলে আমার ড্রিমই থাকবে, 2041 সালে আমার বাংলাদেশ এই জায়গায় নিয়ে যাব, এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। এটাই হলো আমার আপনার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো একদম শেষ পর্যায়ে এসে আমি কিছু কমেন্ট নিয়ে তারপর আমাদের সচিব মহোদয় স্যারের কাছে যাব। অনেকে আমাদের মাঝে ইতিমধ্যে কমেন্ট করেছেন, খুব ভালো আয়োজন, ধন্যবাদ জাকারিয়া ভাই, অভিনন্দন আনারুল ইসলাম সাইকে।
ধন্যবাদ ভাই, ভালো উদ্যোগ। এবং একজন নূর মোহাম্মদ বলেছেন যুব থেকে ট্রেনিং এর পর স্টুডেন্টদের মনিটরিং করা হয়, কারণ ট্রেনিং এর পর সবাই যে সাকসেস হবে এমনটা না, বাট যারা ঝরে যায় তাদের জন্য যুব উন্নয়ন থেকে নেওয়া হয়। আমার মনে হয় স্যার কমেন্টে বুঝতে পেরেছেন। তো একটু এই বিষয়ে বলেন, যারা যুবতে ট্রেনিং নেয় বিভিন্নভাবে, আমার নেই প্রশিক্ষণ নেওয়ার পর সবাই যে সাকসেস হবে নট লাইক দ্যাট। সেক্ষেত্রে যারা ঝরে পড়ে ড্রপ আউট হয়, কোন ধরনের তদারকি করা হয় কিনা বা তাদের জন্য কোন ধরনের কার্যক্রম নেওয়া হয় কিনা স্যার? ধন্যবাদ। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থায়ও দেখা যাচ্ছে যে সবাই স্কুলে যাবে বা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, আমরা 100% কিন্তু এখনো এনশিওর করতে পারি না। আবার গেলেও দেখা যায় যে মাঝপথে বিভিন্ন কারণে ড্রপ আউট হয়ে যায়। তো আমরা যাদেরকে নিয়ে কাজ করি, ওই যে বললাম নট ইন এডুকেশন, নট ইন নট ইন এমপ্লয়মেন্ট, এই আমরা কাজ করি। এই গ্রুপের শতভাগ লোক যে কর্মে এসে পড়ে সেই দাবি আমরা করি না। সেটির একটা অংশ প্রশিক্ষণ দেখা যায় যে সেক্ষেত্রে আমাদের কিছু আমাকে শুনতে পাচ্ছেন? তবে আমরা এই বিষয়টার উপর খুবই জোর দিচ্ছি যে এই কারণে যে আমরা সরকারের থেকে কোটি কোটি টাকা ব্যয় করে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটাকে একটা হিসাবের মধ্যে আনা, একটা দায়বদ্ধতার মধ্যে আনা। যুবকটাকে আমি প্রশিক্ষণ দিলাম, সে প্রশিক্ষণ নিয়ে কি করছে সেটাকে যাতে ফলপ্রসূ করা যায়, এবং আমি যাতে বলতে পারি যে আমার এই ছেলেটা ট্রেনিং নেওয়ার পরেও কিছু কাজ করতে পারছে না, তাকে কি করা যায়, তাকে পরবর্তী কি প্রশিক্ষণ দেওয়া যায়, সরকারের পক্ষ থেকে কি সাপোর্ট দেওয়া যায়, সেটার বিষয়েও আমরা পরিকল্পনা নিচ্ছি এবং কাজ এগিয়ে চলছে। আমরা আশা করি যে এই যে বিভিন্ন ফেজে আমাদের 2025, 2030, 2041 এগুলো ফেজ আউট করে আমাদের এই বিষয়ে কি বলে যে স্ট্যাটিস্টিক্স নেওয়া, সফটওয়্যার ডেভেলপ করা, এগুলো কিন্তু কাজ চলছে। তো কি বলে এই মুহূর্তে আপনাকে আমি এটি বলা ঠিক হবে না যে প্রশিক্ষণ নেওয়ার পরে যারা কোনো কাজ করতে পারছে না যে তাদেরকে আমরা কাজে লাগানোর জন্য শতভাগ আমি দাবি করি না। তবে জেলা উপজেলা পর্যায়ের যে প্রশিক্ষণের পরে তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা চেষ্টা যথাসাধ্য করে যাচ্ছে এবং অব্যাহত আছে। কি বলে যে সিস্টেমিক হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? ভালো কথা। প্রাসঙ্গিক ক্রমে শুনতে পাচ্ছেন? স্যার এই মুহূর্তে আমাদের সচিব স্যার ফোন দিয়েছিলেন আর কি, একটু দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার।
আরেকটু ইসে করি, আপনারা জানেন যে আমাদের ইয়ুথ লিডারশিপ ফোরাম একটা প্ল্যাটফর্ম আছে। আবার আমরা অচিরেই এ মাসের মধ্যেই যুব কাউন্সিল, যেটি জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা যুব প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এমন একটা স্ট্রাকচার বা কাঠামো তৈরি করতে যাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, যে আমরা অতি সহজেই এই তথ্যগুলো আমরা পাবো যে কোন গ্রামে, কোন উপজেলায় কোন লোকটি প্রশিক্ষণ পাওয়া উচিত, কোন লোকটি প্রশিক্ষণ পাওয়ার পরে সে একটা কাজে এঙ্গেজড হতে পারলো, কে পারলো না, তার জন্য কি প্রয়োজন, সেটি যাতে সুস্থ এবং সুন্দরভাবে করা যায়। আরো একটি বিষয়ে আমি উল্লেখ না করলেই নয়, আপনারা জানেন এই সরকারের নির্বাচনী ইতিহারে ছিল তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এবং এই তরুণ প্রজন্মকে কাজে লাগাবার জন্য প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ এবং বিনোদন কেন্দ্র হতে যাচ্ছে। এটি মানে কি বলে যে আমরা পরিকল্পনা নিচ্ছি, এই গত কয়েকদিন আগে আমরা এটির মডেল কি হবে এটির মধ্যে, এখন এটা পরিকল্পনার পর্যায়ে। আপনি চিন্তা করেন প্রতিটি উপজেলায় যদি আমার এই যুবদের বিনোদন এবং প্রশিক্ষণ মডার্ন সিস্টেমে যদি হয়, এবং সেখানে যদি আমরা তথ্য উপাত্ত সাইবার ক্যাফ থেকে শুরু করি সব প্রভিশন রেখে সরকার এটি করতে যাচ্ছে, এবং সেখানে ডাটাবেস সিস্টেম থাকবে, সফটওয়্যারের মধ্যে সব তথ্য থাকবে, এবং এমন একটি পরিবেশ হবে যেমন ধরেন আপনার আউটসোর্সিংয়ের যে অ্যাক্টিভিটিস, অজপাড়াগায়ে অনেকের বিদ্যুৎ সুবিধা নাই, অনেকের ওয়াইফাই সুবিধা নেই, নেটের সমস্যা, এটি এমনভাবে থাকা, খাওয়া, ক্যাফেটেরিয়া এবং কম্পিউটারের অ্যারেঞ্জমেন্ট থাকবে যে ইচ্ছা করলে একটি যুবক সারা দিন রাত এই আপনার এই ক্যাফেতে বসে সেই আউটসোর্সিংয়ের কাজ বা আইটি রিলেটেড যত কাজ যাতে করতে পারে, সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আরও জেনে আনন্দিত হবেন যে বেকার মুক্ত গ্রাম একটি প্রকল্প আমরা নিতে যাচ্ছি ফেজ বাই ফেজ। আমরা কোনো গ্রামে বেকারের অস্তিত্ব রাখব, আমরা ফেজ বাই ফেজ জানেন দুটি আমরা এরকম কর্মসূচি নিয়ে সফল হয়েছি। টেকনিক্যাল কারণে হয়তোবা আমাদের স্যার আমাদের সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো সর্বশেষ প্রশ্ন করব আমি আমাদের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম স্যার, আপনার কাছে জানতে চাইবো স্যার, যদি আইন থাকে, আইনের প্রয়োগ না থাকে, সেটা আসলে সেই আইন দিয়ে খুব বেশি সমাজ বা রাষ্ট্র বেনিফিটেড হতে পারে না বলে আমরা মনে করি, এবং গণতান্ত্রিক যে কোনো দেশের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে প্রত্যেকটা নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত করা। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, আমাদের সচিব মহোদয়ের কাছ থেকে আমরা শুনতে পারলাম, এবং আশা করি এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে আমাদের এই যুব সমাজ অনেক বেশি উপকৃত হবে, এবং সেই সাথে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তো স্যারের কাছে যে বিষয়টি জানতে চাইবো ডক্টর আনোয়ারুল স্যারের কাছে, যে অ্যাকাউন্টেবিলিটি, আমার কাছে এই ওয়ার্ডটি স্যার একসময় মানে বলে ফেলেছিল আমাদের অতিরিক্ত সচিব মহোদয় স্যার, অ্যাকাউন্টেবিলিটি, এই যে কথাটা, জবাবদিহিতার বিষয়টা, এটা কতটুকু আমরা ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি বা ভিজিবল, যদি থাকতো এই সম্পূর্ণটাই মানে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে আমরা মাঝে মধ্যে দেখা যাচ্ছে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে সামনের দিকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাট কতিপয় অসাধু কর্মকর্তা বা কর্মচারী বলা যেতে পারে, যাদের কারণে দেখা যাচ্ছে সরকারের এই কার্যক্রমে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় অ্যাকাউন্টেবিলিটি ক্ষেত্রে, জবাবদিহিতার ক্ষেত্রে আমরা কতটা কাজ করতে পারতেছি, এবং সব মিলিয়ে আমরা অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা কিভাবে দেখছেন স্যার আপনি? স্যার কি শুনতে পাচ্ছেন? মেবি স্যার আসলে টেকনিক্যাল প্রবলেম অথবা নেট সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে আছেন। আমরা স্যারকে অবশ্যই আবার পাবো এই আশা করি। তো আমাদের অতিরিক্ত সচিব মহোদয় স্যারের কাছে সর্বশেষ প্রশ্ন করব। স্যার, ইতিমধ্যে আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম আমাদের এই যুব সমাজের জন্য, যুব সমাজকে নিয়ে আপনারা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন, এবং আমি যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আশা করব যে সমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো যাতে বাস্তবায়িত হয়, এবং সেই দিকে স্যার একটু খেয়াল রাখবেন। এবং একই সাথে আপনি যখন বললেন আউটসোর্সিং এর একটা বিষয়, ইলেকট্রিসিটির ওয়াইফাই এর একটা বিষয়, সেই সাথে একটি বিষয় যদি আপনারা একটু স্যার আপনারা নোট করতে পারেন স্যার, যে পেমেন্ট গেটওয়ে স্যার, আমরা বাংলাদেশে প্রায় মোর দেন 7 লাখ ফ্রিল্যান্সার, দে আর ওয়ার্কিং অ্যাজ আ ফ্রিল্যান্সার, and we are earning a huge money, a good money, a handsome money, which is very good to develop to continue our economical growth. But আমরা একটা বিষয় মানে ব্যাপকভাবে সমস্যা ফেস করতেছি স্যার, অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে বলবো, আমরা পেমেন্ট গেটওয়ের জন্য পেপালের খুব সমস্যায় ফেস করতেছি স্যার। পেপাল আমাদের দেশে টিল নাও নট অ্যাভেলেবল, হুইচ ইজ ভেরি ব্যাড। আমি মনে করি যদি এই পেপালটাকে আপনারা কোনোভাবে সরকারিভাবে উদ্যোগ নিয়ে আইসিটি ডিভিশনের সাথে সমন্বয় করে যদি পেপালটা আমাদের দেশে আপনারা স্যার কোনোভাবেই নিয়ে আসতে পারেন, অ্যাভেলেবল করতে পারেন, আমি মনে করি আমাদের দেশে যে রিমিটেন্স আসতেছে বর্তমানে এর পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। স্যার, আমি এটি একটি ভালো প্রস্তাব আপনার। তো আমি মনে করি যে এই কনস্ট্রাকটিভ বিষয়টি আপনারা কি বলে যে ফ্রিল্যান্সার যারা আছেন তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব যদি আমাদেরকে দেন, হ্যাঁ, কিভাবে কি করতে হবে, এটি কোনো বিষয় না। সরকার পারে না এমন কোনো জিনিস নয়। আপনারা যদি এই প্রস্তাবটা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠান, ইনশাল্লাহ আমি সচিব মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে যে মন্ত্রণালয়ে যেখানে কথা বলা লাগে ইনশাল্লাহ এটি করা যাবে। শোনা যাচ্ছে না? সরি, মিউট ছিল মাইক্রোফোন। তো আমি শেষ করার আগে আমি একটি বিষয় বলতে চাই, যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বিভিন্নভাবে কমেন্ট করেছেন, দুই একটা কমেন্ট যদি আমি বলে নিই শর্টকাটে। আনারুল ইসলাম বলছেন, জাকারিয়া আলম স্যার সহ উপস্থিত দুইজন স্যারকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আনোয়ারুল স্যারকে দেখলাম, মুখোমুখি না হোক ভার্চুয়াল সাক্ষাৎ তো হলো। আল্লাহ স্যারের নেক হাত বৃদ্ধি করে দিন, আল্লাহ আপনার দোয়া কবুল করুক, এই প্রত্যাশাই করবো আমি। ধন্যবাদ ভাই, ভালো উদ্যোগ। এমদাদুল হোসেন এমদাদ, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা আপনাদেরকে আমাদেরকে সুস্থ রাখুক এই প্রত্যাশাই করি। এবং এই আমরা মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টা 15 মিনিট আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেছি। শুধু সমস্যা খুঁজে বের করাটাই আমাদের আসলে মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। আমরা চাই কিভাবে সেই সমস্যার সমাধান করতে পারি আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনার মধ্য দিয়ে, কাউকে ছোট করে, খাটো করে, কাউকে হেয় করে বা কাউকে হাইলাইট করার জন্য আসলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি না। আমি আসলে কোনো ধরনের গভর্নমেন্ট চাকরি করি না এবং আই এম নট রিলেটেড উইথ এনি পলিটিক্স। তো আমি একজন আমজনতা হিসেবে, একজন ক্ষুদ্র যুব উদ্যোক্তা হিসেবে
আমি চেষ্টা করেছি আমাদের দেশের যুব সমাজ যাতে মোটিভেটেড হয়, ইন্সপাইরেশন হয়, আমাদের এই যে বিজ্ঞ স্যারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত অথবা পরামর্শ শুনে তারা মোটিভেটেড হতে পারে বা এনকারেজ হতে পারে। আনোয়ারুল স্যার, আপনি কি আছেন? হ্যাঁ, হ্যালো, আছি। আমার এই যে ক্যামেরাটা কাজ করছে না, সরি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আপনি অডিও থাকেন স্যার, আমি এই মুহূর্তে একটু আগে শেষ করে দেবো, শেষ করার আগে আপনাকে জাস্ট আপনার কাছে যাবো স্যার, আপনি অডিও থাকেন স্যার। ওকে স্যার। তো আমি এটা বিশ্বাস করি, যদি এই আমাদের সমাজে দুইটা বিষয় আমি সবসময় যেটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি এই মোরাল ভ্যালুস যেটা নিয়ে অনেকক্ষণ কথা বলেন আমাদের দুই বিজ্ঞ ছাড়, মোরাল ভ্যালুস এবং সাথে যদি আরেকটা বিষয় অ্যাড করি স্কিল এন্ড মোরালিটি যেটা আমি বলে থাকি, এই দুইটা বিষয় যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে আমরা অ্যাড করতে পারি এবং সেটা বাস্তবে রূপদান করতে পারি, তাহলে আমি আশা করি, বিশ্বাস করি, আমাদের যুব মন্ত্রণালয়কে এত ধরনের পরিশ্রম করতে হবে না। কারণ তারা 5 কোটি যুবককে আসলে মানে সঠিকভাবে সুষমভাবে সেবাদান করা আসলে ডিফিকাল্ট, এটা অসম্ভব একটা বিষয়। তো সেই ক্ষেত্রে যুবরা যদি আগে থেকে একটু প্রশিক্ষিত হয়ে আসে, স্কিল নিয়ে আসে, সেক্ষেত্রে তারা আরো অনেক বেশি এফিশিয়েন্ট ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। সেক্ষেত্রে যারা নীতি নির্ধারক রয়েছেন সরকারের উচ্চ পর্যায়ে, তাদেরকে আমি অনুরোধ করব যুব সমাজের পক্ষ থেকে, যেহেতু এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কোনো ধরনের ফলপ্রসূ ফলাফল বা আউটকাম নিয়ে আসতেছে না, আমি রিকোয়েস্ট করব এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করুন আপনারা, যাতে করে আমাদের এই যুব সমাজ লেখাপড়া শেষ করে তাদের ব্যক্তি জীবনের পাশাপাশি সরকারের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে, গতিশীল করতে পারে, এই প্রত্যাশা করব। তো আমি স্যারকে, অনেক বিজি থাকেন স্যার, তার মধ্যেও আমাদেরকে আমার মতো ক্ষুদ্র মানুষের ডাকে সাড়া দিয়ে স্যার আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, আমাদের যুবদের উদ্দেশ্যে কথা বলেছেন, এর জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারের দীর্ঘায়ু কামনা করি। তো সেই সাথে স্যার, যদি সবার উদ্দেশ্যে, বাংলাদেশের সমস্ত যুবদের উদ্দেশ্যে যদি খুবই সংক্ষিপ্ত আকারে আপনার শেষ বক্তব্য আপনি দিতে চান স্যার, আমি আপনার কাছে আপনার শেষ বক্তব্য বা আপনার অপিনিয়ন শোনার জন্য আপনার কাছে আসবো স্যার। স্যার, ধন্যবাদ। বিশ্ব দক্ষতা দিবস 2020 উপলক্ষে আজকের এই আলোচনার প্রেক্ষিতে আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন, প্রফেসর আনোয়ারুল্লাহ সহ অন্যান্য যারা যুবক ভাইয়েরা সম্পৃক্ত হয়েছেন, আমি আন্তরিকভাবেই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। বিশেষত গ্লোবাল আইটি কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, ইচ্ছা শক্তি যথেষ্ট একটি যুবকের জন্য যে আমি একটা কিছু করব, সেটির উদাহরণ আমাদের আশেপাশে বুড়ি বুড়ি রয়েছে। নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে এবং আজকে সারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে আমাদের দেশেও যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু জিরো থেকেই বড় উদ্যোক্তা, শিল্পপতি, কোটিপতি, মিলিনিয়র যারা হয়েছেন, তারা কিন্তু ইচ্ছা শক্তি এবং পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে হয়েছেন। আমি বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা যেহেতু যুবকরা এনেছে, আমাদের বাংলাদেশের যুবকদের পক্ষে সবই সম্ভব। সুতরাং আমার প্রত্যাশা যে এই দেশে একটি যুবকও বেকার থাকবে না, একটি যুবকও বিপথে যাবে না, একটি যুবকও খারাপ হবে না, যদি তাদের ইচ্ছা শক্তিটা সঠিক হয়। এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় গর্বের সাথে বলতে পারি যে আমাদের বর্তমান যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন একজন মন্ত্রী রয়েছেন, আমাদের বিজ্ঞ সচিব সাহেব, তাছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরে যারা কর্মরত রয়েছেন,
একটা সুন্দর একটা টিম এবং যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, আমি তো মনে করি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের যুবকরা হবে সবচেয়ে ভাগ্যবান যে সরকারের তত্ত্বাবধানে তারা প্রশিক্ষিত হয়ে একটি নীতি নৈতিকতার মধ্য থেকে তারা স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এবং এই লক্ষ্য নিয়ে সকল যুবক যুবা ভাই বোনদেরকে অনুরোধ করব, খারাপ দিকে না গিয়ে, খারাপ চিন্তা না করে, সহজ পথে সরল পথে পরিশ্রম করে কিভাবে উপরের দিকে উঠা যায় সেই লক্ষ্য নিয়ে এগুলো ইনশাল্লাহ আল্লাহও আমাদেরকে সহযোগিতা করে। আমি আর কথা বাড়ালাম না, অনুষ্ঠান সঞ্চালককে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে শেষ বক্তব্য আমি খুবই সংক্ষেপে যদি আমাদের ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যারের কাছে যাব, শেষ বক্তব্য হিসেবে স্যার আমাদের এই যুব সমাজের জন্য আপনাদের যদি দিক নির্দেশনামূলক, আপনার যদি কোনো ধরনের দিক নির্দেশনামূলক স্পিচ থাকে যেটার মাধ্যমে আমাদের যুব ভাই ও বোনেরা আমরা মোটিভেটেড হতে পারি এবং সেই মোটিভেশনকে কাজে লাগিয়ে আমরা খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতে পারি, সেই উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে আপনার সমাপনী বক্তব্য দেন স্যার। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে আলোচনায় ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোটা আলোচনা যারা শুনেছেন মনোযোগ দিয়ে দীর্ঘ সময় যারা ছিলেন তাদেরকে। আমি অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটি করেছেন তার আগে একটি প্রশ্ন করেছেন, সিস্টেম লসের কারণে আমি থাকতে পারিনি। তো সেখান থেকে যদি আসি যে যুব সমাজের দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি, আমি একটা শব্দ বলবো, এই শব্দটি আমরা সবাই জানি, ইংরেজিতে শব্দটা হলো রিসিপ্রোকাল। আমি এই তত্ত্বে বিশ্বাসী। রিসিপ্রোকাল হলো যে দুই দিক থেকে দায়িত্বটা আছে। রাষ্ট্র অনেক প্রোগ্রাম নিল, রাষ্ট্র অনেক দায়িত্ব পালন করলো, কিন্তু যুব সমাজ সেইভাবে কোনো রেসপন্স করলো না, তাহলে আজকে যুব দক্ষতাও তৈরি হবে না। যুব দক্ষতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্ত এজেন্ডা, সমস্ত প্রোগ্রাম কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাহলে গোটা প্রক্রিয়ার দুটো অংশ, একটা হলো যুব সমাজের দিক থেকে অংশ, আরেকটা হলো রাষ্ট্র বা কর্তৃত্বের দিক থেকে যে আরেকটা অংশ। এখানে আমি থিওরিটিক্যালি বলবো যে একটা হলো আমরা যদি ধরি যুব সমাজকে সাবজেক্ট ধরি আর রাষ্ট্রকে যদি এখানে আমরা এজেন্ট হিসেবে ধরি, তাহলে সাবজেক্ট আর এজেন্টের মধ্যে কিন্তু একটা রিসিপ্রোকাল রিলেশনশিপ দরকার। এই রিসিপ্রোকাল রিলেশনশিপের মধ্যে আপনি একটা প্রশ্ন করেছেন আমাকে, ট্রান্সপারেন্সির কথা বলেছেন, অ্যাকাউন্টেবিলিটির কথা বলেছেন। আমি মনে করি গোটা প্রক্রিয়ায় রাষ্ট্র বা এজেন্সিকে ট্রান্সপারেন্ট হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। এটা হলো দায়িত্বের একটা দিক। দায়িত্বের অপর দিকটা হলো যুব সমাজের দিক থেকে তাদের মধ্যে যে দরকার, যে বিষয়টি দরকার আমি বলবো সেটা হলো সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি, পাংচুয়ালিটি। তাহলে সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি, পাংচুয়ালিটি এটা হলো সাবজেক্টের দিক থেকে, যুব সমাজের দিক থেকে। আর রাষ্ট্রের দিক থেকে দরকার হলো ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। আপনি শেষ তো বলবো আমি যেটা, এই পাঁচটি মরাল ভ্যালুসকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে এই ভ্যালুসটি আমরা বলতে পারি যে রিসিপ্রোকাল ভ্যালুস। এই রিসিপ্রোকাল ভ্যালুসই পারে আমাদের সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনাকে একটা বাস্তবে রূপ দিতে। এবং আমি মনে করি এই পাঁচটা ভ্যালুসকে যদি আমরা সবাই মিলে ত্বরান্বিত করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা, বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব। সেই সম্ভবটা হলো, আবারও বলছি আমি, আমাদের স্বপ্ন। এমন সেই স্বপ্ন বাস্তবায়ন হলো এই পাঁচটি মরাল ভ্যালুসকে চর্চা করা। সবকিছু মিলিয়ে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের সফলতা। সেই সফলতা আশা নিয়ে আজকে 15ই জুলাই যুব দক্ষতা দিবস, এই যুব দক্ষতা দিবসে আমরা সেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে চাই। সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে।
তার সুন্দর সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। এবং সেই সাথে আমি 1 থেকে 2 মিনিট একটু অ্যাড করতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে। এখানে ছাড়া যেটা বলতে চেয়েছেন যে দুইটি পক্ষ বোঝানো হয়েছে, দুইটি পক্ষ দেয়ার টু পার্টিস, একদিকে হচ্ছে গভর্নমেন্ট এন্ড অন দ্য আদার হ্যান্ড উই দ্য ইয়াং পিপল। তো এখানে সরকার যত ধরনের পদক্ষেপ নিক না কেন, সত্যিকার অর্থেই যদি আমরা যুবরা চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, আমি মনে করি যে উই শুড চেঞ্জ আওয়ার আউটলুক অলসো ইয়ং ম্যান এন্ড অলসো ফর দ্য গভর্নমেন্ট। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার, কারণ আমরা যুবরা সব সময় চাচ্ছি আমাদের যে মেন্টালিটি গড়ে ফেলছি, শুধু যুবরা না, আমি বলবো আমাদের বাবা মাদেরকেও, বাবা মায়ের যে মেন্টালিটি রয়েছে, আউটলুক রয়েছে, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। কারণ আমাদের বাবা মারা সব সময়ের জন্য চেষ্টা করতেছে আমার সন্তান মাস্টার্স পাস করেছে। যেন আমি আমার লাইফ থেকে যদি বলি, আমি মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, সরকারি বাংলা কলেজ থেকে, মিরপুর থেকে। তো তাদের যে চিন্তা চেতনা, আমার অন্যান্য কাজিনরা রয়েছে, বিভিন্ন ব্যাংকে রয়েছে, বিভিন্ন বড় বড় কর্মকর্তা রয়েছে। তো সেক্ষেত্রে আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এখন উনি এলপিআর এ আছেন, সমাজসেবা অধিদপ্তরে। তো সেক্ষেত্রে তাদের পুরা ড্রিম বা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমিও যাতে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হই। তো এই যে তাদের একটা সব সময় একদম স্থির করা আউটলুক, দৃষ্টিভঙ্গি, আমার ছেলে অথবা মেয়ে বড় হয়ে জব করবে, এই যে প্রত্যাশাটা, এই যে থিঙ্কিংটা, আমি মনে করি যে এটা আমাদের বাবা মায়েদের পরিবর্তন করা দরকার। কারণ শুধু চাকরি করেই দেশকে ভালোবাসা যায় না, ব্যবসা করেও, উদ্যোক্তা হয়েও নিজে প্রতিষ্ঠিত করা যায়, এস্টাবলিশ করা যায়, দেশকে ভালোবাসা যায়, দেশের উন্নয়নে কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে বড় বড় যারা বিলিয়নিয়র রয়েছে পৃথিবীতে, যেমন যদি আমি মার্ক জুকারবার্গের কথা বলে থাকি, সে আসলে সর্বকনিষ্ঠ ইয়াং ছেলেদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধনী বলে তাকে উল্লেখ করা হচ্ছে, বা বিভিন্ন গবেষণায় বের হয়ে আসছে। তো সে তো একজন ইয়াং, সে তো আসলে জব করে না, হি ইজ নট এ গভর্নমেন্ট এমপ্লয়ি। সো যুব ভাই বোনদের বলবো যে আসুন আমরা আমাদের জায়গার থেকে বের হয়ে আসি, লিমিটেশন থেকে বের হয়ে আসি, যে শুধু চাকরি চাকরি করতে হবে, নট লাইক দ্যাট, উই ক্যান ডু আদার থিংস, উই ক্যান টেক সাম ভ্যালুয়েবল ট্রেনিং ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইয়থ। যুব অধিদপ্তর আছে, আমাদের অন্যান্য বিভাগগুলো রয়েছে, তারা অনেক দিন প্রশিক্ষণ দিয়ে থাকে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, এই প্রত্যাশা করি। এবং আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের এই যুব সমাজ, যেহেতু আমরা 1947 সালে ভূমিকা রেখেছি, 1952 সালে ভূমিকা রেখেছি, আমি যদি বলি 71 সালের মহান মুক্তিযুদ্ধেও আমাদের এই যুব ভাই ও বোনেরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমি বিশ্বাস করি আমরা যদি সৎভাবে, ন্যায়ভাবে, ট্রান্সপারেন্সি ঠিক রেখে, মোরাল ভ্যালুস গুলো ঠিক রেখে পরিশ্রম করে যাই, কাজ করে যাই, তাহলে অবশ্যই একদিন আমরা এই দেশকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে দেখতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলা, এই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। তো আমি শুরুতেই বলেছিলাম বা এখনো বলছি যে আমাদের কোনো ধরনের উদ্দেশ্য নেই এখানে, শুধুমাত্র একটি উদ্দেশ্য, উই ক্যান মোটিভেটেড অর উই ক্যান ইন্সপায়ার অফ আওয়ার ইয়াং পিপল হু ক্যান প্লেস এন ইম্পর্টেন্ট রোল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। And I believe if we continue, if we work hard very honestly, we can change our country. This is very simple and I strongly believe it. তো স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অতিরিক্ত সচিব জনাব আনোয়ারুল ইসলাম সরকার স্যারকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমরা 1.5 ঘন্টার উপরে লাইভ করেছি, আমি জানি না কিভাবে এত টাইম আসলে চলে যায়। এর আগে যখন লাইভ করেছি তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সচিব স্যার জনাব আক্তার হোসেন স্যার, সম্মানিত সচিব। তো সেখানেও আমরা প্রায় 2 ঘন্টা লাইভ করেছিলাম। তো আমি আশা করি আমাদের এই আলোচনা থেকে যুব সমাজ কিছুটা হলেও অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি। স্যার যদি কিছু যদি বলা থাকে আপনার, স্যার আনোয়ারুল ইসলাম সরকার স্যার, না হলে আমি শেষ করে দেবো স্যার আপনার অনুমতি সাপেক্ষে। ধন্যবাদ মিস্টার জাকারিয়া। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের সাথে কাজ করি, সেই হিসেবে আমরা মনে করি যুবকরা আত্মীয়, আমরা স্বাগত জানাবো। আমরা
দেশের স্বার্থে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে আমি যারা সম্পৃক্ত হয়েছেন এই বিশ্ব যুব দক্ষতা দিবসে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হুমায়ুন কবির স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে, উনি লিখেছেন অনেক সুন্দর আলোচনা। আমাদের দুইজন প্রিয় স্যার আলোচনা সভায় অংশগ্রহণের জন্য প্রোগ্রামটা অনেক সমৃদ্ধ হয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। শুভকামনা অতিরিক্ত সচিব ও ডিজি মহোদয়কে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মহোদয়কে। শুভকামনা জাকারিয়াকে সুন্দর আলোচনা অ্যারেঞ্জ করার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আশীর্বাদ করবেন যাতে করে যুব সমাজের জন্য আমরা কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি, যেটা আপনারা শিক্ষা দিয়েছেন। আপনাদের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে আমি এই সমাজের যুব সমাজের জন্য আসলে কাজ করার যে অনুপ্রেরণা, এটা আমার আসলে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে পাওয়া। এজন্য আমি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রতি আজীবন চিরকৃতজ্ঞ থাকবো এবং সকল স্যার ম্যামদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের যুবককে সবসময় মোটিভেশন করার জন্য। আনোয়ার উল্লাহ স্যার, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। এবং সেই সাথে আমাদের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব আনোয়ারুল ইসলাম সরকার স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে ইনফরমেটিভ এবং কনস্ট্রাকটিভ ডিসকাশন করে আমার যে ইচ্ছাটা যুব সমাজকে জানানো বা জাগ্রত করা, মোটিভেট করা, কিছুটা হলেও আমি মনে করি আমি সার্থক আপনাদের এই অংশগ্রহণে। আমি আশা করি এবং বিশ্বাস করি পরবর্তীতেও যদি আমরা এই ধরনের কোনো ধরনের যুব নিয়ে আলোচনা করতে যাই, আশা করি আমি আপনাদেরকে পাবো, এটা আমি বিশ্বাস করি। তো মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পাবলিক এবং প্রাইভেট একসাথে কাজ করার তৌফিক দান করুক, যাতে করে আমরা দেশকে এই উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে পরিণত করতে পারি এবং we the young people can change our country, even we can change the whole world. I strongly believe it. যদি আমরা সত্যিকার অর্থে কাজ করে যাই, আমাদের এই দেশটা আসলে সোনার বাংলা না, খুব দ্রুতই ইনশাআল্লাহ ডায়মন্ডের বাংলা হয়ে যাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং বুকে ধারণ করি। এই বিশ্বাস নিয়ে আমি আমার কার্যক্রম, আমার প্রতিষ্ঠান, ক্ষুদ্র প্রতিষ্ঠান গ্লোবাল আইটি ইনস্টিটিউট, এখানকার মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি সরকারের পাশাপাশি। এবং গত লাইভের আগের লাইভে আমাদের সম্মানিত সচিব জনাব আক্তার হোসেন স্যার একটা উদ্বোধন করেছেন। আমি একটা উদ্যোগ নিয়েছি, 5,000 জন ছেলে মেয়েকে আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ দেব। ইনশাআল্লাহ এই যে উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।